ঠিক আছে, তাহলে তোমাদের কাছে খাতাপত্র থাকলে তোমরাও এই আমার সাথে সাথে প্র্যাকটিস করো, লিখতে থাকো। আচ্ছা, তাহলে রিপোর্ট 3, ডিজাইন অফ ইন্টেরিয়র গার্ডার। আচ্ছা, এখন ইন্টেরিয়র গার্ডার ডিজাইনের ক্ষেত্রে এই আমরা ব্রিজের ছবিটা আমাদের মাথায় আছে নিশ্চয়ই, যে আমাদের ব্রিজটা কেমন ছিল। এটা ছিল মোটামুটি আমাদের ব্রিজ। ব্রিজের দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্যটা কত দিয়েছিলাম? একটু বলো তোমরা এর আগের রিপোর্টটা দেখে, এটার লেন্থ কত ছিল, কারণ ওই ডাটা দিয়েই আমরা সামনের দিকে ক্যালকুলেশন করবো আজকে। প্রস্থটা কত ছিল, দৈর্ঘ্যটা কত ছিল? আর গার্ডার কয়টা ছিল? ওই ডাটাটা একটু আমাকে বলতে হবে। আর গার্ডার ছিল 5টা। গার্ডার 5টা ছিল। আচ্ছা, তারপরে বলো যে তোমার ওইটার ব্রিজের দৈর্ঘ্য কত, প্রস্থ কত? মনে হয় 55। 55। আর এটার দৈর্ঘ্য আর প্রস্থ কত? স্যার দৈর্ঘ্য 48, প্রস্থ 48 ছিল। ও, দুই সেকশনে 48। দুই সেকশনে দুই রকম করাইছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যে কোনো একটা ধরি আর কি। ঠিক আছে স্যার 48 আর 28। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো এই আর কি, এরকম ছিল টোটাল। তাহলে 5টা গার্ডার ছিল। তাহলে তোমরা বলছো যে এখানে 48 ফিট, আর এখানে টোটাল 28 ফিট। আচ্ছা, এখন এইদিকে যদি 48 হয় আর এদিকে যদি 28 হয়, এই সাইডে সাপোর্ট আছে না, একদম এই এন্ডে সাপোর্ট আছে, যেটা হচ্ছে পিয়ার বা অ্যাবাটমেন্ট যেটাকে বলতেছি। আবার এই সাইডেও হচ্ছে একদম এন্ডে সাপোর্ট আছে। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এখন এখানে তুমি আমাকে বলো যে ইন্টেরিয়র গার্ডার কয়টা, এক্সটেরিয়র গার্ডার কয়টা? স্যার ইন্টেরিয়র 3টা আর এক্সটেরিয়র 2টা। ঠিক আছে, তাহলে এইটা এক্সটেরিয়র, ঠিক আছে, এইটা ইন্টেরিয়র, এটা ইন্টেরিয়র, এইটা ইন্টেরিয়র, এটা এক্সটেরিয়র। এখন আজকে আমাদের যে রিপোর্টের টপিক তুমি দেখে বুঝতে পারতেছো, সেটা হচ্ছে এই ডিজাইন অফ ইন্টেরিয়র গার্ডার। ঠিক আছে, তাহলে আমরা এই যে মাঝখানের 3টা গার্ডার একই রকম হবে, তিনটার ডিজাইন, তো এই মাঝখানের 3টার ভিতর যে কোনো একটা নিয়ে হয়তো আমরা ডিজাইন করতে পারবো আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকের কাজ। এখন আরো কিছু ডাটা লাগবে, সেটা হচ্ছে এই ভেহিকেল কি ধরনের ভেহিকেল ছিল, HS-20 নাকি? সব সেকশনে একই থাকার কথা। জি স্যার, HS-20। আচ্ছা, F'(C) কত ছিল? 3000। আচ্ছা, কত ছিল? 3 না স্যার? আমাদের স্যার 3000 দিয়ে করেছেন। ও 48। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, 48 ফিট যাদের, তাদেরটা কত বলো? 3000। আচ্ছা 3000, ওকে ঠিক আছে, সমস্যা নাই। আমরা ধরি আর কি, সমস্যা নাই, যে কোনো একটা ধরে আমরা ডিজাইন করতে পারবো, সমস্যা হবে না। 3000 PSI। তারপরে FI-টা হচ্ছে 60,000। এটা ও 40,000। আচ্ছা ঠিক আছে, 40,000 PSI হবে এটা। 40,000 দিলাম, 40,000, 40,000 PSI। আচ্ছা, আর কি ছিল? আর একটা মানে উইডথ ছিল নাকি, এটা গার্ডারের একটা প্রস্থ ছিল আর কি, সেটা কত? জি স্যার, 16 16 ইঞ্চি। ইঞ্চি।
আচ্ছা, ওকে। এবং রিপোর্ট 2 থেকে আমরা স্ল্যাবের একটা থিকনেস পাইছি, তাই না? স্ল্যাব থিকনেস পাইছি না একটা রিপোর্ট 2 থেকে? স্ল্যাব থিকনেস এটা কত পাইছি? Policy। কত? 6 ইঞ্চি। ওকে। স্ল্যাব থিকনেস পাইছি 6 ইঞ্চি। ঠিক আছে। আহ, তো এই যে মোটামুটি এই ইনফরমেশন গুলা হইলে আমাদের এবার বাকি কাজ আমরা করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন আমাদের প্রথম কাজটা, এগুলো হচ্ছে আমার গিভেন ডাটাগুলো আমি তুললাম আর কি, যে এই জিনিসগুলো দেওয়া ছিল। এখন আমাদের প্রথম কাজটা কি দেখো, প্রথম কাজটা হচ্ছে লোড ক্যালকুলেশন করা। ঠিক আছে। যে কোনো ডিজাইনের প্রথম কাজ তোমার হচ্ছে লোড ক্যালকুলেশন। এটা যখন স্ল্যাব ডিজাইন করছো তখনও তাই দেখছো, ডেড লোড, লাইভ লোড, ইম্প্যাক্ট লোড, এগুলো আমরা ক্যালকুলেশন। এবং লোড থেকে কি আসবে? লোড থেকে শিয়ার এবং মোমেন্ট। ঠিক আছে, শিয়ার এবং মোমেন্ট গুলো ক্যালকুলেশন করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এবং যখন তুমি শিয়ার এবং মোমেন্ট এগুলো যখন পেয়ে যাবা, তখন হচ্ছে বাদ বাকি আরসিসি ডিজাইন, ওটা তো জাস্ট ওয়ান টুর ব্যাপার, খালি ফর্মুলা গুলো বসাবা, সেখান থেকে ডেপথ ক্যালকুলেশন, রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন, স্টিরাপ ক্যালকুলেশন, এগুলো সব অটোমেটিক হয়ে যাবে আর কি। ঠিক আছে, ওইটা কোনো ব্যাপার ইস্যু না। ঠিক আছে, আরসিসি ডিজাইনটা কোনো ঝামেলা না। আমাদের মূল যেটা মানে কনসার্নের জায়গা, সেটা হচ্ছে লোডটা সঠিকভাবে ধরতে পারা আর কি। ঠিক আছে, যে লাইভ লোডটা কত আসবে, ইম্প্যাক্টে কত আসবে, ডেড লোড কত আসবে, এইগুলো সঠিকভাবে ক্যালকুলেট করাটাই মূল চ্যালেঞ্জের জায়গা। ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এর আগে যেগুলো স্ল্যাবের ক্ষেত্রে যে 3 রকমের লোড ছিল, ডেড, লাইভ এবং হচ্ছে ইম্প্যাক্ট, এই গার্ডারের ক্ষেত্রেও সেম এই 3 রকমের লোড এখানে আসতে পারে। ঠিক আছে, ডেড, লাইভ এবং হচ্ছে ইম্প্যাক্ট। ঠিক আছে, তাহলে প্রথমেই যে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে ডেড লোড ক্যালকুলেশন। আচ্ছা, ডেড লোড ক্যালকুলেশন। তাহলে ডেড লোড ক্যালকুলেশন করার ক্ষেত্রে এই ডেড লোড কি কি ধরনের ডেড লোড আসতে পারে একটু বলো আমাকে। স্ল্যাব যখন করছিলাম তখন স্ল্যাবের ক্ষেত্রে কি কি ডেড লোড আসছিল? কি কি ধরনের ডেড Impact লোড? load, wind load। এইগুলা ডেড লোড না, উইন্ড লোড, ইম্প্যাক্ট লোড তো ডেড লোড না। ডেড লোডের মধ্যে কি 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 ধরছিলাম আমরা স্ল্যাব ডিজাইনের সময়? সেলফ ওয়েট, কার কার সেলফ ওয়েট? Reinforcement, concrete, না slab না নিজের। না, স্ল্যাবটার নিজের, হ্যাঁ ঠিক আছে, স্ল্যাবটার নিজের, আরসিসির এবং আরেকটা জিনিস ছিল ওখানে, স্যার দুইটা ওয়ারিং। ওয়ারিং কোর্স। হ্যাঁ, দ্যাট মিন্স উপরে আমরা বিটুমিনের যে লেয়ারটা দেই সেটা ওয়ারিং করতে। তাহলে দুইটা স্ল্যাব ডিজাইনের সময় দুইটা লোড ধরছিলাম। একটা হচ্ছে যে আরসিসির যে স্ল্যাবটা সেটার নিজস্ব সেলফ ওয়েট, আর একটা হচ্ছে উপরের বিটুমিন লেয়ারের ওয়ারিং কোর্স, যেটাকে বলতেছি ওয়ারিং কোর্সের সেলফ ওয়েট। এটা দুইটা জিনিস আমরা ধরছিলাম। এখন গার্ডারটা যখন ডিজাইন করতে আসতেছি, মানে আমরা গার্ডার মানে তো বিম আর কি, তাই না? আমরা বিমটা ডিজাইন করতেছি এখন। এখন বিমটা যখন ডিজাইন করতেছি তখন কি কি সেলফ ওয়েট আসবে বলো? ওই দুইটা তো আসবে নাকি? ওই দুইটা আসবে না? স্যার ওয়ারিং জি সার্ভিস স্যার। আসবে না। কেন আসবে না? ওয়ারিং সারফেসের লোড স্যার আসবে স্যার। ওটা অবশ্যই বিম তোমার সব যে কোনো লোড মনে রাখবা, যে কোনো লোড মাটিতে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, এখন তুমি সেটা তাহলে স্যার কিভাবে করবে? আগের যে লোড গুলো ছিল ওগুলো কি এগুলোর উপরে আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে। ওই স্ল্যাবটা কার উপর ডিপেন্ডেন্ট? বিমের উপর ডিপেন্ডেন্ট। বিমের উপর সে টিকে আছে, দাঁড়ায় আছে। তাহলে উপরের যত লোড আছে সবকিছু অবশ্যই আসবে বিমের উপর। এবং এখানে এক্সট্রা আরেকটা লোড আসবে, সেটা হচ্ছে বিমের নিজস্ব ওয়েট। ঠিক আছে, বিমের নিজস্ব ওয়েটটা এখানে এক্সট্রা আসবে। এবার যখন তুমি কলাম ডিজাইন করতে যাবা, মানে পিয়ার বা অ্যাবাটমেন্ট যেটা বলতেছি, কলামটা যখন ডিজাইন করতে যাবা তখন আবার ওই আগের সবকিছু আসবে। স্ল্যাব থেকে শুরু করে স্ল্যাব, ওয়ারিং কোর্স, বিম, কলামের নিজস্ব ওয়েট, এই সবকিছু তখন আবার চলে আসবে। আবার যখন ফাউন্ডেশন ডিজাইন করতে যাবা তখন উপরের সবকিছু চলে আসবে। দ্যাট মিনস তখন হচ্ছে যে স্ল্যাব, ওয়ারিং কোর্স, বিম, কলাম, ফাউন্ডেশনের নিজের ওয়েট, সবকিছু। ঠিক আছে, তার মানে উপরের কোনো লোডই বাদ দেওয়ার সুযোগ নাই। ঠিক আছে, যত নিচের দিকে যাব তত এটা বাড়তে থাকবে লোডের পরিমাণ। ঠিক আছে, এবং দিন শেষে সকল লোড তোমার মাটিতে ট্রান্সফার করতে হবে, এটা মাথায় রাখবা। আচ্ছা, তো তাহলে ডেড লোড কয়টা পেলাম আমরা? তাহলে কয় ধরনের হচ্ছে ডেড লোড বলো? 3 ধরনের। 3 তিন ধরনের রকম। হচ্ছে। তিন রকম। হ্যাঁ, তিনটা স্যার। ওকে, তাহলে প্রথমেই আসা যাক ওয়েট অফ স্ল্যাব। স্ল্যাবের ওয়েটটা আমরা ধরে ফেলি। ঠিক আছে, স্ল্যাবের ওয়েট। এখন এইখানে একটা জিনিস একটু বোঝার আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে বুঝে নাও। সেটা হচ্ছে এই স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে আমরা কিন্তু 1 ফুটের একটা স্ট্রিপ নিয়ে ডিজাইন করছিলাম, তাই কিনা? 1 ফুটের একটা জি, স্ট্রিপ স্যার। কেটে আমরা ডিজাইন করছি। এবং লোড গুলো যখন ক্যালকুলেশন করছি, ওই সব কিন্তু ওই 1 ফুটের স্ট্রিপের হিসাবে আর কি, যে ওই 1 ফুট জায়গার মধ্যে যতটুকু লোড আসে সেই লোড ধরে আমরা হচ্ছে বাকি প্রসেস গুলো করছি। ঠিক আছে, এখন বিমটা যখন ডিজাইন করতে আসলাম, এই বিম ডিজাইনের ক্ষেত্রে কিন্তু কোনো 1 ফুট কোনো স্ট্রিপের কোনো ব্যাপার নাই। ঠিক আছে, টোটাল বিমটাকেই আমরা ডিজাইন করব।
ঠিক আছে, টোটাল এখন এই বিমের উপর আসলে কতটুকু লোড আসতেছে সেইটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ স্ল্যাবটা তো ধরো 48 ফুট বাই 28 ফুট, বিশাল স্ল্যাব। ঠিক আছে, এখন এই টোটাল স্ল্যাবের লোড এইটা কি একটা সিঙ্গেল বিমের উপর আসবে? না না স্যার। না আসবে না, এটা 5টা বিমের মধ্যে ভাগ হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা ডিজাইন করতেছি একটা সিঙ্গেল বিম, আমরা ডিজাইন করতেছি, ঠিক আছে? মনে করো একদম মাঝখানের বিমটাই আমরা ডিজাইন করতেছি। তাহলে এই একদম এই মাঝখানের বিমটার উপর তোমার কতটুকু জায়গা আসতেছে, ইনফ্লুয়েন্স এরিয়াটা কতটুকু, ঠিক আছে? সেটা হচ্ছে কি যে দুই দিকের অর্ধেক অর্ধেক হবে, তাই না? এটা এর আগে আমরা যখন জি স্যার। স্ট্রাকচারাল অ্যানালাইসিস পড়ানোর সময় এই কেবলের অঙ্ক বা আর্টসের অঙ্ক, এগুলো বিভিন্ন ট্রাসের অঙ্ক, এগুলো করানোর সময় আমরা কিন্তু ইনফ্লুয়েন্স এরিয়া ভাগ করছিলাম, তাই না? দুই দিকের অর্ধেক অর্ধেক। তাহলে দেখো এই যে দুই দিকের অর্ধেক অর্ধেক জায়গা আসতেছে, তাই না? এখন আমি যদি এটা যদি হ্যাচ করে দেই, ঠিক আছে, তাহলে এই এতটুকু স্ল্যাবের ওয়েট এটা কার উপর আসবে? মাঝখানের গার্ডারটার উপর, ঠিক আছে? মাঝখানের যে বিমটা সেই বিমটার উপর, এটার উপর আসবে। তাহলে এই যে জায়গাটা একটু ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো। কারণ এইটা খুব জি স্যার ক্রুশাল বুঝতে জায়গা। পারছি। ঠিক আছে, আমি এই গার্ডারটার উপর কতটুকু লোড ধরবো সেটা হচ্ছে দুই সাইডের স্ল্যাবের অর্ধেক অর্ধেক, ঠিক আছে? এই এতটুকু জায়গার ওয়েট এই টোটালটা মাঝখানের বিমের উপর আসবে আর কি, ঠিক আছে? মাঝখানের বিমের উপর এই ওয়েটটা আসবে। এখন এরপরে তুমি যত রকম লোডি ক্যালকুলেশন করো না কেন, সব কিন্তু এতটুকু জায়গার জন্যই তুমি হিসাবগুলো করবা আর কি, ঠিক আছে? এই যে আমার হ্যাচ করা যে জায়গাটা সেটা, হ্যাঁ। এবং আমরা ডিজাইন করতেছি কোনটা? এই যে মাঝখানের গার্ডারটা আমরা ডিজাইন করতেছি। ওকে, তো তাহলে এখন বলো যে এখানে যে ওয়েট অফ স্ল্যাব আমি লিখলাম, স্ল্যাবের ওয়েট কত? তাহলে এই যে এতটুকু হ্যাচ করা স্ল্যাবটুকুর ওয়েট, এইটা তোমাকে হিসাব করতে হবে। তাহলে হ্যাচ করা স্ল্যাবটুকুর ওয়েট যদি আমি হিসাব করতে চাই, তাহলে দেখো আমার স্ল্যাবের থিকনেস তুমি 6 ইঞ্চি বলছো, তাহলে এটাকে ফিটে কনভার্ট করি 6/12 ইনটু, ঠিক আছে, এটা গেল থিকনেস, গেল থিকনেস চলে যাচ্ছে। তারপরে তুমি বলো এই এটার প্রস্থ কত? থিকনেস চলে গেছে, এখন তুমি নেক্সট যেটা কোশ্চেন সেটা হচ্ছে যে এটার প্রস্থটা কত। তাহলে টোটাল যদি 28 ফুট জায়গা হয়, টোটাল 28 ফুট জায়গা হইলে, এবং আমার যদি এখানে টোটাল 5টা গার্ডার থাকে, তাহলে আমরা আগের দিন কিন্তু হিসাব করছিলাম যে গার্ডারের সেন্টার টু সেন্টার ডিসটেন্স কত, ঠিক আছে? সেটা আমরা হিসাব করছিলাম না? জি স্যার। তাহলে 5টা গার্ডার থাকলে 4 দিয়ে ভাগ করছিলাম, তাহলে 28 কে 4 দিয়ে ভাগ করলে কত করে পাইছিলাম? 7 ফুট। 7 ফুট করে। 5.67 না ওইটা ও তো না ওটা তো ক্লিয়ার ওটা স্যার চাচ্ছি না। ক্লিয়ার স্যার, আমি আমি 5.67। আমি সেন্টার টু ক্লিয়ার সেন্টার ক্লিয়ার চাচ্ছি, ঠিক আছে? 7 সেন্টার টু 7 সেন্টার 7 ফুট, ওকে। তাহলে এই তোমার একটা গার্ডার থেকে আরেকটা গার্ডার সেন্টার টু সেন্টার হচ্ছে 7 ফিট, ঠিক আছে? এখন তুমি চিন্তা করো তাহলে এই হ্যাচ করা এরিয়াটার প্রস্থটা তাহলে কত হবে, ঠিক আছে? তাহলে কত হবে? এদিকে 7-এর অর্ধেক 3.5, আবার এই সাইডে 7-এর অর্ধেক 3.5, তাহলে টোটাল কত হচ্ছে? 7ই হবে 7 7ই হচ্ছে, হ্যাঁ 7ই হবে। তাহলে এটার প্রস্থটা হচ্ছে 7। তাহলে আমরা থিকনেস পাইলাম 6 ইঞ্চি, প্রস্থ পাইলাম 7 ফিট, ঠিক আছে? দুইটাকেই ফিট হিসেবে রাখলাম। ইনটু ইনটু কত হবে বলো? এখন স্ল্যাবের, দেখছি। হ্যাঁ এখন এখন দেখো স্ল্যাবের এটা লেন্থ কি 150 হ্যাঁ 150, হ্যাঁ 150 হচ্ছে এটার ইউনিট ওয়েট, 150 দিলাম। তাহলে দুইটা জিনিস আসতেছে, থিকনেস আসতেছে, প্রস্থ আসতেছে। এখন দৈর্ঘ্যটা আসবে কিনা সেটা বলো। দৈর্ঘ্যটা নেওয়ার, দৈর্ঘ্য এখন যদি 1 ফিট নিয়ে করেন তাহলে 1 ফিটার আসবে। না এখন টোটাল কত বিমের ফিট? জন্য আমরা কাজ করতেছি, টোটাল বিমের তাহলে আমরা, 48 আসবে, তাহলে হ্যাঁ 48 আসবে। কিন্তু 48টা আসবে না, ঠিক আছে? আসবে না, টোটাল বিম নিয়েই কাজ করতেছি, কিন্তু 48টা এখানে আসবে না। আসবে না কেন? কারণ হচ্ছে আমরা কিন্তু বিমের শিয়ার মুভমেন্ট এগুলো জানতে চাচ্ছি। তো শিয়ার মুভমেন্ট এগুলো জানতে চাইলে, ঠিক আছে, এগুলোর জন্য আমার কি, আমার হচ্ছে এসএফডি বিএমডি আঁকতে হবে, ঠিক আছে? এখন এসএফডি বিএমডি আঁকার জন্য আমার লোড লাগবে, তো সেই লোডটা হচ্ছে এইটা, সেলফ ওয়েটটা, ঠিক আছে? এখন এই লোডটা কিভাবে আছে চিন্তা করো। এই লোডটা হচ্ছে ইউডিএল হিসেবে আছে, তাই না? নাকি পয়েন্ট লোড হিসেবে আছে, কিভাবে আছে? না ইউডিএল হিসেবে আছে। ইউডিএল হিসেবে আছে, ঠিক আছে? আমি যদি এই ধরো এই যে 4 নম্বর যে গার্ডারটা, 4 নম্বর গার্ডারের উপর এটা একটু আঁকি, তাহলে দেখো 4 নম্বর গার্ডারের উপর আমি যদি এটা আঁকি, ঠিক আছে, তাহলে দেখো এই গার্ডারের উপর স্ল্যাবের যে লোডটা, এই লোডটা কিন্তু এইভাবে ইউডিএল হিসেবে থাকবে, ঠিক আছে? ইউডিএল হিসেবে থাকবে, ঠিক আছে? এবং সেই ইউডিএল এর মান মনে করো ডাব্লিউ, ঠিক আছে? তখন আমি সেখান থেকে ম্যাক্সিমাম মোমেন্ট বা ম্যাক্সিমাম শিয়ার এগুলো হিসাব করছি। আমার এরকম একটা ধরো বিম আছে, বিমের উপর ইউডিএল আছে, তখন সেখান থেকে আমি হচ্ছে যে ম্যাক্সিমাম শিয়ার কত বা হচ্ছে যে ম্যাক্সিমাম মোমেন্ট কত, এগুলো কিন্তু তখন হিসাব করতে পারবো, ঠিক আছে? আমার উদ্দেশ্য কিন্তু সেইটাই।
ঠিক আছে, আমার উদ্দেশ্য সেইটাই। তাহলে এই যে ইউডিএলটা, এখন আমি যদি লেন্থ গুণ করে দেই তাহলে এটা কি আর ইউডিএল থাকবে? না না থাকবে না। কমে তাহলে যাবে। আমরা কিন্তু এখানে লেন্থ গুণ করব না, ঠিক আছে? এটুকু মাথায় রাখো। আমরা এখানে ইউডিএলটা চাচ্ছি বেসিক্যালি। ইউডিএলটার মান কত আমরা বেসিক্যালি সেইটা চাচ্ছি। তাহলে ইউডিএলটা তো দৈর্ঘ্য বরাবর আছে, ঠিক আছে? সুতরাং দৈর্ঘ্যটাকে গুণ করার দরকার নাই, শুধু প্রস্থ এবং উচ্চতাটা গুণ করলেই চলবে। আচ্ছা, তো তাহলে সেটা করলাম। তাহলে সেটা করলে এটা কত আসলো? 525। 525, ঠিক আছে? কিন্তু এখন এর সাথে আবার একটা ওই যে আচ্ছা ফ্যাক্টরটা পরে দেই, সমস্যা নাই, আপাতত 525 রাখি। 525 পাউন্ড পার ফিট। আচ্ছা, গেল 1 নম্বর। আচ্ছা, আসা যাক 2 নম্বর। সেটা হচ্ছে ওয়েট অফ ওয়্যারিং কোর্স, ঠিক আছে? ডব্লিউসি লিখি, ওয়্যারিং কোর্স। আচ্ছা, ওয়্যারিং কোর্সের ওয়েট কত ছিল? ওটা 1.5 ইঞ্চি ছিল খুব সম্ভবত, আমার যেটা মনে পড়ে। 1.5 ইঞ্চি ইনটু জি স্যার, 1.5 ইঞ্চি। ডিভাইডেড বাই 12, আর এটা 7ই হবে, ঠিক আছে? কারণ স্ল্যাব যতটুকু ওয়্যারিং কোর্স ততটুকু, তার সাথে গুণ হবে 120, এটার ইউনিট ওয়েট 120। তাহলে টোটাল কত হচ্ছে? স্যার 105। 105। হ্যাঁ, 105 পাউন্ড পার ফিট, গেল 2টা। আচ্ছা, তারপরে আসা যাক ওয়েট অফ গার্ডার। আচ্ছা, ওয়েট অফ গার্ডারের ক্ষেত্রে এখন একই সিস্টেম। গার্ডারের প্রস্থ লাগবে, উচ্চতা লাগবে, দৈর্ঘ্যটা লাগবে না, কারণ আমরা ইউডিএল হিসেবে রাখতে চাচ্ছি। তাহলে প্রস্থ লাগবে, উচ্চতা লাগবে, ঠিক আছে? এখন গার্ডারের প্রস্থ কত আর উচ্চতা কত? তাহলে গার্ডারের প্রস্থ একটু আগে তুমি আমাকে বলছো, গিভেন ডাটার ভিতর দেওয়া ছিল কত ইঞ্চি গার্ডারের প্রস্থ, এখানে লেখা আছে, দেখে বলো কত ইঞ্চি? 16 ইঞ্চি। ওকে, 16 ইঞ্চি। তাহলে 16কে 12 দিয়ে ভাগ করো, 16 ইঞ্চি, তাহলে এটা ফিট হয়ে গেল। আচ্ছা, প্রস্থ গেল, এখন উচ্চতা লাগবে। এখন তুমি আমাকে বলো গার্ডারের উচ্চতা কত, সেটা কি আমরা জানি? গার্ডারের ডেপথ কত সেটা কি আমরা জানি? আমরা জানি না। স্ল্যাবের ডেপথ আমরা জানি 6 ইঞ্চি, গার্ডারের ডেপথ আমরা জানি না। তাহলে এখানে ওই যে সেই একই রকম আগের মতো সিস্টেম, স্ল্যাবে যেমন আমরা প্রথমে একটা অ্যাজিউম করে নিছিলাম, থিকনেস একটা অ্যাজিউম করে নিছিলাম, তারপর পরে আমরা লাস্টে চেক করছি ঠিক আছে কিনা। একই সিস্টেম এখানে। এখানে গার্ডারের থিকনেসটা কত সেটা আমরা একটা অ্যাজিউম করে নিব, ঠিক আছে? অ্যাজিউম করে তবে লাস্টে আমরা চেক করে বলবো যে সেটা ঠিক আছে কিনা, ওকে কিনা সেটা, ঠিক আছে? এখন তাহলে গার্ডারের প্রস্থ এটা কত অ্যাজিউম করবা? এটা 1.5 ফিট। 1.5 ফিট। আচ্ছা, এটা ইচ্ছা মতো ধরা যাবে না, স্ল্যাবেরটা যেমন ইচ্ছা মতো ধরছি, এখানে আবার সেইটা সুযোগ নাই। এখানে আমাদের এই অ্যাস্ট্রো কোডে ওখানে কিছু বলে দিছে আর কি, মানে ওরা এই প্রাথমিকভাবে ধরার জন্য ওরা একটা ফর্মুলা দিয়ে দিছে আর কি, যে প্রাথমিকভাবে তুমি কত ধরবা সেটা। তো সেইটা ওরা যেটা বলতেছে যে এই যে এখানে লিখি ডেপথ অফ গার্ডার, ঠিক আছে? তারা যেটা বলছে যে 0.065 এল, এইটা হচ্ছে তোমার মানে প্রাইমারি থিকনেস, ঠিক আছে? ফার্স্ট ট্রায়ালের জন্য এটা হচ্ছে প্রাইমারি থিকনেস। তাহলে 0.065 এল, এল মানে দৈর্ঘ্য এখানে। তাহলে 0.065 এল কত এখানে? কত ফুট? 48। 48 ফিট। কিন্তু এই তুমি একদম এটা তো ক্লিয়ার একদম, ঠিক আছে? কিন্তু দুই গার্ডারটা তো সাপোর্টের ভিতরেও তো কিছু দূর থাকবে, থাকবে না? কলামের ভিতরেও তো কিছু দূর থাকবে, ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে দুই সাইড একটু বাড়াই নিতে হবে, 1 ফুট 1 ফুট 2 ফুট বাড়াই নাও, তাহলে 50 ফুট হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ। এটা আমরা যখন স্ল্যাব ব্রিজ ডিজাইন করছি তখনও একই কাজ করছি, আমরা দুই দিকে 6 ইঞ্চি এরকম বাড়াই নিয়েছিলাম, তাই না? স্ল্যাব ব্রিজ যখন ডিজাইন রিপোর্ট ওয়ানে যখন প্রথমটা ওই সময়ও কিন্তু আমরা দুই সাইডে কি একটু বাড়াই নিয়েছিলাম, ঠিক আছে? 6 ইঞ্চি এরকম বাড়াই নেওয়া হয়েছিল। তো এখানে যেহেতু আরো বড় স্প্যান, তাহলে 6 ইঞ্চি না, আমরা 1 ফিট 1 ফিট করে বাড়াই নিই দুই পাশে। তাহলে এখানে 48 এর সাথে আরো 2 যোগ করলাম, তাহলে 50 ফিট হচ্ছে। তাহলে কত হচ্ছে এখানে এখন হিসাব করলে? 3.25। 3.25 ফিট। এটাকে ইঞ্চিতে নাও। 39। তাহলে 39 ইঞ্চি। 39 না, এটা 40 করে দেই, ঠিক আছে? 40 ইঞ্চি। তাহলে আমার দেখো, তুমি প্রথমে 1.5 ফিট বলছিলে, 18 ইঞ্চি। 18 ইঞ্চিতে কিন্তু হবে না, ঠিক আছে? 18 ইঞ্চি দিয়ে যদি কাজ শুরু করো, দেখবা ট্রায়াল হয়তো অনেকগুলো 3-4টা লেগে যাইতে পারে। তো এই জন্য এখানে হচ্ছে এই মানে ওরা মানে প্রাথমিকভাবে ট্রায়ালের জন্য ওরা একটা তোমাকে আইডিয়া দিয়ে দিছে যে 40 ইঞ্চি দিয়ে শুরু করো, তো তাইলে হয়তো বেশি লাগবে না, হয়তো 1-2 ট্রায়ালের ভিতর হয়ে যাবে তোমার কাজ। এটা হয়তো এইটাতেই স্যাটিসফাই হয়ে যাইতে পারে, সেক্ষেত্রে আর কোনো ট্রায়াল নাও লাগতে পারে, ঠিক আছে? তাহলে আমরা 40 ইঞ্চি দিয়ে কাজ শুরু করলাম, যে আমাদের গার্ডারের থিকনেস হচ্ছে 40 ইঞ্চি। ওকে, তাহলে 40 ইঞ্চি দিয়ে কাজ শুরু করলে এখন দেখো গার্ডারটা আছে কিভাবে। গার্ডারটা কিন্তু স্ল্যাবের সাথে মনোলিথিক ভাবে আছে, তাই কিনা?
দুই সাইডে স্ল্যাব আছে, স্ল্যাবের সাথে মনোলিথিক ভাবে আছে। এখন গার্ডারের থিকনেস, এটা প্রস্থটা তোমাকে তুমি বলছো যে 16 ইঞ্চি, আর এদিকে স্ল্যাব তুমি বলছো যে 7 ফিট, ঠিক আছে 7 ফিট। ইনফ্লুয়েন্স এরিয়াটা হচ্ছে 7 ফিট একটা গার্ডারের জন্য আর কি, ঠিক আছে, ইনফ্লুয়েন্স এরিয়াটা 7 ফিট। আচ্ছা, তারপর তুমি আমাকে বলছো যে এই স্ল্যাবের থিকনেস এটা হচ্ছে 6 ইঞ্চি, সেটাও তুমি বলছো। এবং তুমি বলছো যে গার্ডারের থিকনেসটা কত, সেটা হচ্ছে 40 ইঞ্চি, তাই না? সেটা বলছো। এখন তুমি আমাকে বলবা এই ওয়েট অফ গার্ডার হিসাব করার সময় এইখানে আমি থিকনেসটা কত ধরবো, সেটা তুমি আমাকে বলবা কত ধরবো। স্যার এখান থেকে আগে বের করে নিতে হবে। 40 ধরা যাবে না। 40 ধরা যাবে না, কারণ হচ্ছে অলরেডি কিন্তু স্ল্যাবের ওয়েট কিন্তু ধরে ফেলাইছো। এই জিনিস কিন্তু ধরা শেষ। এখন 40 যদি ধরতে যাও তাহলে কিন্তু ওই জায়গার স্ল্যাব কিন্তু ডবল চলে আসবে হিসাবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে গার্ডারের থিকনেস এখানে কত ধরবো আমি? গার্ডারের থিকনেস অরিজিনালি 40ই, কিন্তু এইখানে হিসাবে এখন কত ধরবো? 36 ধরবো স্যার। তাহলে 6 40 ইঞ্চি থেকে বাদ দিয়ে দিব। 6 ইঞ্চি বাদ দিয়ে দাও, তাহলে কত থাকবে? 34। 34 ইঞ্চি। তাহলে আমরা 34 ইঞ্চি দিয়ে হিসাব করব এখানে, ঠিক আছে? ঠিক আছে, কারণ এটা কেন করতেছি যে দুই একই জিনিস যাতে দুইবার না আসে সেজন্য, ঠিক আছে? তাহলে 34 ডিভাইডেড বাই 12, আচ্ছা, ইনটু তার সাথে 150, শেষ। এখন তুমি হিসাব করো কত আসে। 566.67। 566 নাকি 67 ধরলাম? 67 ধরো। 567 পাউন্ড পার ফিট। আচ্ছা, তাহলে এই পর্যন্ত মোটামুটি আমার লোড ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু ফ্যাক্টর করিনি এখনো, মাথায় রাখো, আমরা কিন্তু এখনো ওই যে 1.25 তারপরে 1.5 ফ্যাক্টরিং এর কাজগুলো কিন্তু এখনো করিনি, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে এই পর্যন্ত আসতেছে। তো এখন হচ্ছে আমরা এই দুইটা জিনিস বের করব। একটা হচ্ছে ডিসি, ডেড লোড অফ কম্পোনেন্টস, আর একটা হচ্ছে ডিডব্লিউ, ঠিক আছে? দুইটা জিনিস, ডিসি ডিডব্লিউ। আচ্ছা, ডিসি এর ভিতর কি কি আসবে? ডিসি এর ভিতর কি কি আসবে? ডিসি এর ভিতর আসবে তোমার হচ্ছে যে 525 স্ল্যাবের ওয়েট, আরেকটা আসবে গার্ডারের ওয়েট। ডিসি জিনিসটা কি স্যার? ডিসি মানে কম্পোনেন্ট, স্ল্যাব আর গার্ডার, এইটা কম্পোনেন্ট গুলোর ডেড লোড। আর ডিডব্লিউ? ডেড লোড অফ ওয়্যারিং কোর্সের ডেড লোড। হ্যাঁ, দুইটাকে একটু আলাদা করছি, ঠিক আছে? ঠিক আছে, দুইটাকে একটু আলাদা রাখছি। আলাদা কেন রাখছি সেটা হচ্ছে কি, যে তোমার ফ্যাক্টরের কাজটা করার জন্য আর কি। কারণ এই ডিসি যেটা, এখানে আমি ফ্যাক্টর ইউজ করব 1.25, হ্যাঁ। আর ডিডব্লিউ যেটা মানে ওয়্যারিং কোর্সটা, যেটা তোমরা জানো যে ওয়্যারিং কোর্সের ফ্যাক্টরটা একটু আলাদা, সেটা কত? 1.5। 1.50, হ্যাঁ। তাহলে দুইটা একটু আলাদা, এই জন্য দুইটাকে একটু আলাদা রাখছি, ঠিক আছে? আচ্ছা, তো যেটাই হোক সমস্যা নাই। তো তুমি বলো আমাকে যে এখানে টোটাল কত আসে হিসাব করে। আর ডিসি আসে 1365। সব যোগ করে বলো আর কি, এটা হ্যাঁ, 2342 ধরে। সব যোগ করে নাকি? 2342। 2342। 41.5 আছে, ওটা 42 ধরছে। আচ্ছা, ঠিক আছে, 2342 পাউন্ড পার ফিট, ঠিক আছে? এটা হচ্ছে একদম সব যোগ করে আর কি, ঠিক আছে? টোটাল ডেড লোড আর কি, এটা টোটাল ডেড লোড আসছে 2342 পাউন্ড পার ফিট। তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার নাকি? এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই? এই পর্যন্ত বুঝলে তাহলে ডেড লোডের হিসাব হয়ে যাচ্ছে আর কি। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, ওকে, তাহলে ডেড লোডের হিসাব হয়ে যাচ্ছে। এখন আমার টার্গেট ছিল কি, যে মোমেন্ট বের করা বা শিয়ার বের করা, হ্যাঁ। ডেড লোডটা তো আর টার্গেট না, আলটিমেট টার্গেট হচ্ছে শিয়ার বা মোমেন্ট বের করা, সেটা হচ্ছে আলটিমেট টার্গেট। তো তাহলে এখন শিয়ার বা মোমেন্ট আমরা হিসাব করি। দেখো, তো এটা হচ্ছে যে গার্ডার, খেয়াল রাখো, এটা কিন্তু আমরা গার্ডারটা ডিজাইন করতেছি, বিমটা ডিজাইন করতেছি, নট স্ল্যাব।
তো বিমটা কি কি অবস্থায় আছে? এটা কি সিম্পলি সাপোর্টেড না ফিক্স সাপোর্ট না কি কি অবস্থায় আছে এটা বলো দেখি। ফিক্সড স্যার। ঠিকমতো স্যার বুঝে বলো। সিম্পলি সাপোর্টেড। সিম্পলি সাপোর্টেড, কারণ হচ্ছে দুই সাইডে এটা এই অ্যাবাটমেন্টের উপর বসানো এবং ওই অ্যাবাটমেন্টের মাঝখানে মাঝখানে স্প্রিং বা বিয়ারিং প্যাড আছে, ঠিক আছে? ওইটা অ্যাবাটমেন্টের সাথে একসাথে কাস্টেড না, মনোলিথিক কাস্টেড না, ইন্টিগ্রাল না, এটা আলাদা। বিমটা আলাদা, এইটা কলামটা মানে অ্যাবাটমেন্টটা আলাদা, এবং মাঝখানে হচ্ছে বিয়ারিং প্যাড আছে আর কি। এটা ওই রাবারের প্যাড, ঠিক আছে, যার কারণে গাড়ি টাড়ি যখন যায় তখন এটা হচ্ছে মুভমেন্ট করতে পারে, শকটাকে অ্যাবজর্ব করতে পারে। সো তাহলে এটা পিন রোলারের মতো কাজ করবে, ঠিক আছে? তো তাহলে এটা কি সিম্পলি সাপোর্টেড বিম, ঠিক আছে, সিম্পলি সাপোর্টেড বিম। তাহলে এটা যদি সিম্পলি সাপোর্টেড একটা বিম হয়, এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম, ঠিক আছে, সেই বিমের উপর তোমাকে আমি ইউডিএল এর মান বলে দিছি, ঠিক আছে? ইউডিএল এর মানটা হচ্ছে এই যে হিসাব করে যে 2342 পাউন্ড পার ফিট, 2342 পাউন্ড পার ফিট, এই হচ্ছে তোমার ডেড লোড, ঠিক আছে? আচ্ছা, এটা বলে দিছি। আর এটার দৈর্ঘ্য 50 ফিট, সেটাও তোমাকে বলে দিছি। তো এটা যদি হয় এখন, তাহলে তুমি আমাকে এটা বলতে পারবা না যে এটা ম্যাক্সিমাম শিয়ার কত বা ম্যাক্সিমাম মোমেন্ট কত, সেটা বলতে পারবা না? ম্যাক্সিমাম শিয়ার কত হবে? এখানে রিয়াকশন কত আসে, রিয়াকশনটা হিসাব করো দিই। ওই 50-কে 2342 দিয়ে গুণ করে তারপরে অর্ধেক অর্ধেক করে দাও। স্যার 58,550 পাউন্ড নাকি? পাউন্ড পাউন্ড। আচ্ছা কি কিপে নিব? আচ্ছা, এটা খুব বড় সড়ো হয়ে যাচ্ছে, এটা কিপে নিলেই ভালো। এটাকেও কিপ করে দেই, 1000 দিয়ে ভাগ করো। স্যার 58.55 স্যার। আচ্ছা, 58.55 বা 6 ধরলাম, 58.6 কিপ। এটাও হচ্ছে 58.6 কিপ। আর উপরেরটাকেও কিপ করে দেই, তাহলে সেটা হবে 2.34, ঠিক আছে? জাস্ট একটা পয়েন্ট বসাই দিলেই হবে মাঝখানে, এটা পয়েন্ট বসাই দিই, 2.342। এটা পাউন্ড হবে না, এটা হবে কিপ, কিপ পার ফিট। আচ্ছা ঠিক আছে। তো তাহলে এখন এই যে 58.6 কিপ আসলো, এখন তাহলে বললো যে এটা এসএফডিটা এরকম হবে, ঠিক আছে? এসএফডিটা এরকম হবে। তাহলে এই ম্যাক্সিমাম শেয়ার কত হবে? 58.6 নাকি? রিয়াকশনটাই তো, জি ঠিক আছে স্যার। না? হুম। আর হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট কত হবে সেটাও তোমরা জানো, যে সিম্পলি সাপোর্টেড হইলে, ঠিক আছে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে কত হয়? WL²/8, ঠিক আছে? এখন সেটা তুমি বের করতে পারবা চাইলে, সেটা কত হয়। তো আপাতত বের করার দরকার নাই, বের করার দরকার নাই, কিন্তু এটা বের করা যাবে, WL²/8 কত হয়। এখন আমার কথা হচ্ছে যে আমি এখানে এই ম্যাক্সিমাম মোমেন্টের জন্য এবং ম্যাক্সিমাম শিয়ারের জন্য আমি টোটাল বিমটাকে ডিজাইন করব কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন, ঠিক আছে? এখানে আমি কিছু একটা মোমেন্ট পাবো, ঠিক আছে, কিছু একটা পাওয়া যাবে ম্যাক্সিমাম মোমেন্ট। এখন আমার কথা হচ্ছে এই ম্যাক্সিমাম মোমেন্টের জন্যই টোটাল বিমটাকে ডিজাইন করব কিনা, বা এই ম্যাক্সিমাম শিয়ারের জন্য টোটাল বিমটাকে ডিজাইন করব কিনা। স্ল্যাবের ক্ষেত্রে তাই করছিলাম, স্ল্যাবটা যখন ডিজাইন করছিলাম তখন হচ্ছে ওই ম্যাক্সিমাম মোমেন্ট, স্ল্যাব ব্রিজের কথা চিন্তা করো, বা এইখানকার স্ল্যাবটাও চিন্তা করতে পারো, এখানে ম্যাক্সিমাম মোমেন্ট যা ছিল সেইটা ধরে হচ্ছে আমরা টোটালটাকে ডিজাইন করে দিছি, ঠিক আছে? এখন এই গার্ডারের ক্ষেত্রে কি করব সেইটা হচ্ছে আমার কোশ্চেন আর কি। জি স্যার, এটার ক্ষেত্রে তো সেম। তাই ম্যাক্সিমাম মোমেন্ট ম্যাক্সিমাম মোমেন্ট দিয়ে ডিজাইন করে দিতে পারি, হ্যাঁ, এটা অবশ্যই সেফ ডিজাইন হবে, এটা নিয়ে কোনো প্রশ্নের কোনো অবকাশ নাই, এটা অবশ্যই সেফ ডিজাইন হবে, ঠিক আছে, সমস্যার কোনো কিছু নাই। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হচ্ছে এটা কোনো ইকোনমিক্যাল ডিজাইন হবে না, ঠিক আছে? এটা কোনো ইকোনমিক্যাল ডিজাইন হবে না, ঠিক আছে? কারণ তুমি চিন্তা করে দেখো যে এইখানে তোমার একটা মোমেন্ট আছে, ঠিক আছে, মনে করো সেটা হচ্ছে 5000, আর এই জায়গার মোমেন্ট কত? 0। 0 হ্যাঁ, 0। এখন এই 0 থেকে যে 5000-এ গেছে, কিভাবে গেছে? আস্তে আস্তে গেছে। 0 থেকে 500 ছিল, 1000 ছিল, ঠিক আছে, 5000 ছিল, 10000 ছিল, 20000 ছিল, একসময় 50000 হয়েছে, ঠিক আছে? বা 5000, আচ্ছা 5000 হলে 5000 হয়েছে, 1000 2000 এভাবে করতে করতে একসময় 5000 হয়েছে। আচ্ছা ওকে।
তো তাহলে এখন এই যে ধরো 0 থেকে আস্তে আস্তে গ্রাজুয়ালি বাড়তে বাড়তে সে 5000 পর্যন্ত সে গেল, ঠিক আছে। ঠিক আছে, এখন আমার এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মোমেন্টের মান কম ছিল এই সাপোর্টের কাছে। মোমেন্টের মান কম থাকলে আমি কিন্তু চাইলেই এখানে রেইনফোর্সমেন্ট একটু কম দিতে পারতাম, তাই না? রেইনফোর্সমেন্টের সাথে তো মোমেন্টের সম্পর্ক, মোমেন্ট বেশি থাকলে রড বেশি, মোমেন্ট কম থাকলে রড কম, ঠিক আছে। তাহলে আমি চাইলেই কিন্তু এই সমস্ত জায়গায় রড একটু কম দিতে পারতাম আর মাঝখানে বেশি দিতে পারতাম, কিন্তু আমি কি করছি, আমি মাঝখানের মোমেন্ট ধরে সে যে বেশি পরিমাণ যে রডটা আসছে সেটা আমি সব জায়গায় দিয়ে দিছি। এখন বলতে পারো তাহলে স্ল্যাবে তো সেটাই করছি, কিন্তু স্ল্যাব একটা খুবই পাতলা জিনিস, 6 ইঞ্চি মাত্র থিকনেস, এবং ওখানে রডের পরিমাণও যেগুলো লাগে সেটা খুব বেশি লাগে না, ঠিক আছে। এবং সেই রডগুলোর সাইজও খুব বেশি হয় না, 3 নম্বর বার 4 নম্বর বার, ছোট সাইজের বার, তাই না? সো ওখানে ঠিক আছে, ওখানে হচ্ছে যে আমার খুব বেশি মানে কস্ট চিন্তা করার দরকার হয় না, এই জন্য আমরা হচ্ছে টোটালটা একরকম ভাবে দিয়ে দিছি, ঠিক আছে। আর স্ল্যাবটা যেহেতু বিশাল একটা এরিয়া জুড়ে, ওখানে আমি যদি এক এক জায়গায় এক এক রকম মানে রডের পরিমাণটা যদি এক এক জায়গায় এক এক রকম দিতে যাইতাম, তখন সেটা ইমপ্লিমেন্ট করাটাও একটু কঠিন ছিল আর কি। ফিল্ডে সেটা ইমপ্লিমেন্ট করাটা কোন জায়গায় কম কোন জায়গায় বেশি ওইভাবে একটু বুঝে বুঝে করাটাও একটু কঠিন আর কি, ঠিক আছে। কিন্তু বিমের ক্ষেত্রে সেটা না, ঠিক আছে। বিম তো মাত্র 5টা, হাতে গোনা 5টা বিম। সো এখানে আমি চাইলে খুব সহজেই কিন্তু রিবারটাকে কাস্টমাইজ করতে পারবো, যে কোন জায়গায় বেশি দিব, কোন জায়গায় কম দিব, কোন জায়গায় বেশি, সেইভাবেই এটাকে কাস্টমাইজ করার সুযোগ আছে, যেটা হচ্ছে স্ল্যাবের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট। এবং ঠিক আছে, এবং এখানে ইকোনমির যে ব্যাপারটা বললাম, এখানে টোটাল চিন্তা করো যে 50 ফিটের একটা বিম, হ্যাঁ 50 ফিটের এরকম টোটাল 5টা বিম আছে, এবং বিমের থিকনেস চিন্তা করো তুমি 40 ইঞ্চি থিকনেস, মানে হচ্ছে প্রায় 3 ফুট থেকে 4 ফুট থিকনেসের একটা বিম। তাহলে একটা 3 ফুট থেকে 4 ফুট থিকনেসের একটা বিম, সেখানে কিন্তু খুব হেভি অ্যামাউন্টের রেইনফোর্সমেন্ট লাগবে, হ্যাঁ। দেখা যাবে এটা হয়তো তোমার নাম্বার 8-এও হবে না, হয়তো আরো বড় লাগতে পারে, নাম্বার 10, নাম্বার 11, তার মানে হচ্ছে যে 28 মিলি 32 মিলিমিটার সাইজের বার, এবং সেরকম বার আবার অনেকগুলো লাগবে। আমরা ডিজাইন করলে দেখতে পারবো 10টা 12টা করে নিচে লাগবে, উপরে লাগবে, আবার মাঝখানে আরো লাগবে স্ক্রিন রেইনফোর্সমেন্ট, ওটা দেখবো আমরা সবই, সমস্যা নেই। তো এখানে হিউজ অ্যামাউন্ট অফ রড, এবং এইটা যদি আমরা এই ম্যাক্সিমাম মুভমেন্ট ধরে করতে যাই, সেফ তো অবশ্যই ঠিক আছে, বাট এটা ইকোনমিক্যাল হয় না আর কি, ঠিক আছে। সো এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে যেই জায়গার যেরকম মুভমেন্ট সেই জায়গায় সেরকম রেইনফোর্সমেন্ট আমরা দিতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে জিনিসটা হচ্ছে আমরা ইকোনমিক্যাল করতে পারবো, মানে যেখানে মুভমেন্ট কম সেখানে রেইনফোর্সমেন্টও কম, যেখানে মুভমেন্ট বেশি সেখানে রেইনফোর্সমেন্টও বেশি। একই কথা স্টিরাপের ক্ষেত্রেও প্রযোজ্য, যেখানে শিয়ার বেশি, ঠিক আছে। দেখো মোমেন্ট কিন্তু মাঝখানে বেশি, খেয়াল করে দেখো, মোমেন্ট হচ্ছে মাঝখানে বেশি, আর শিয়ার বেশি কোন জায়গায়? স্যার কর্নারে। কর্নারে। তাহলে আমরা স্টিরাপটা শিয়ারের জন্য তো স্টিরাপ দিব, তো স্টিরাপটা যখন দিব তখন হচ্ছে যে এই কর্নারের দিকে আমরা একটু ঘন ঘন স্পেসিং এ দিব, মানে বেশি করে দিব। আর মাঝখানে কিন্তু আবার দেখো যে তোমার শিয়ার কিন্তু 0 হয়ে গেছে বা খুবই কম, তো সেখানে মাঝখানে আসলে তখন আবার স্টিরাপের স্পেসিংটা আমরা একটু বেশি বাড়াই দিব আর কি, ঠিক আছে। এখানে রডের পরিমাণটা কম কম দেওয়া যাবে, স্টিরাপটাকে দূরে দূরে দেওয়া যাবে আর কি। সো তাহলে ওইভাবে যদি কাজটা করা যায়, সেক্ষেত্রে জিনিসটাকে একটু বেশি ইকোনমিক্যাল করা যাবে। তো আমার কথাটা ক্লিয়ার কিনা তোমাদের কাছে, ঠিক আছে, মেসেজটা ক্লিয়ার কিনা বলো, যে আমরা চাচ্ছি কি, মানে আমাদের মোটিভটা কি বা ইন্টেনশনটা কি, এটা ক্লিয়ার? আচ্ছা, তো তাহলে হ্যাঁ, তাহলে এটা যদি ক্লিয়ার হয়, তাহলে এখন দেখো, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা শুধু ম্যাক্সিমাম মোমেন্ট বা শুধু ম্যাক্সিমাম শিয়ার ওইটা দিয়ে আমরা কাজ করব না। আমরা হচ্ছে বিভিন্ন সেকশনে, যেই সেকশনে কম বা যেই সেকশনে বেশি, সেই সেকশনে ওইভাবে রডটাকেও ওইভাবে আমরা কাস্টমাইজ করব আর কি, কম বা বেশি হিসেবে। এখন সেটা যদি করতে যাই, তাহলে কতগুলো সেকশন নিয়ে কাজ করব, সেটা হচ্ছে এখানে প্রশ্ন। কারণ এখানে হ্যাঁ বলো। স্যার আমরা যে বিল্ডিং এ যখন রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করি তখন ম্যাক্সিমাম মোমেন্ট ধরে ওটা ক্যালকুলেশন করি পুরাটা, কিন্তু এখন ইয়াতে ব্রিজে যদি আমরা গার্ডারের জন্য এটা ম্যাক্সিমাম মোমেন্ট ধরে না করে আমরা না, যে বিল্ডিং এ পয়েন্টে ম্যাক্সিমাম ধরে কাজ করি না, এটা ভুল বলছো তুমি। তোমরা ওই যে বিমের স্টিরাপ ডিজাইন করছিলা, বিমের বিল্ডিং এরটা করছিলা না গত সেমিস্টারে আরসিসি, মানে হ্যাঁ স্যার স্টিরাপ। বিমেরটা তো স্যার পুরো উল্টা স্যার, যেমন স্যার ওইটা জয়েন্টের জায়গায় স্যার এই আপনার স্টিরাপের স্পেসিং বেশি দিত, হ্যাঁ, মাঝখানে ঘন ঘন ও দিত, এই কিন্তু স্যার জিনিসটাই তো এই জায়গায় তো বলতেছি, পুরাটা চেঞ্জ। এই জিনিসটাই তো এখানে আমি বলতেছি, যে এই যে কর্নারে হচ্ছে স্টিরাপের স্পেসিং বেশি দিব, মাঝখানে কম দিব, একই কথাই তো আমি বললাম। ও আচ্ছা, কিন্তু স্যার এটা তো ইয়া করা উচিত ছিল না, কারণ হচ্ছে ব্রিজে তো লাইভ লোড আর ইমপ্যাক্ট লোড তো অনেক বেশি ওইগুলো আসে। ধরবো আমরা, এবং ওইটার সাথে আমরা ফ্যাক্টরাইজও করবো। আমরা যেমন লাইভ লোডের ফ্যাক্টর কতদিন বলছিলাম, কত বলো তো লাইভ লোডের ফ্যাক্টর? 1.75। তাহলে এটা কি হিউজ না? লাইভ লোড যা আসতেছে, এমনিতেই তো লাইভ লোড বেশি আসে, তারপর হ্যাঁ। সেইটাকে আবার তুমি অলমোস্ট দ্বিগুণ করে ফেলতেছো, হ্যাঁ।
তাহলে আমরা সেফটিটা ওই সমস্ত জায়গা থেকে ফ্যাক্টর ট্যাক্টর দিয়ে অলরেডি এনশিওর করে ফেলছি, কিন্তু এইখানে আমাদের এসএফডি বিএমডি তো আমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে, আমরা তো দেখতেই পাচ্ছি কোন জায়গায় কত শিয়ার আসতেছে, ঠিক আছে, কোন জায়গায় কত মোমেন্ট আসতেছে সেটা আমরা দেখতেই পাচ্ছি স্পষ্ট ভাবে। তো এখানে আর আমার আসলে মানে ওইটা ভয় পাওয়ার কোনো কারণ নাই আর কি, বুঝাইতে পারছি? জি স্যার। তো এখানে আমি কাস্টমাইজ করতে পারবো আর কি, এটা হচ্ছে ব্যাপার। তো তাহলে যেটা বললাম যে বিল্ডিং এও আমরা কাস্টমাইজ করি, ঠিক আছে, আমরা সব জায়গায় একই স্পেসিং এ দেই না, আমরা হচ্ছে রেজিস্ট্রি আপ দেওয়ার সময় কম বেশি করে দেই, ঠিক আছে, এগুলো করি আর কি, বিল্ডিং এও আমরা সেটা করি। তো ওই একই কনসেপ্ট আমরা এখন ব্রিজের ক্ষেত্রেও সেটা করব। তো এখন আমার কথাটা হচ্ছে যে এখানে কতগুলো সেকশন আমরা ভেরি করাবো, তাই না? এখন আমরা তো মানে হয়তো 2টা 3টা 5টা পর্যন্ত ভেরিয়েশন রাখতে পারবো। এখন আমি যদি বলি যে না আমি এখানে একটা বিমের ভিতর আমি 30 রকম ভেরিয়েশন চাচ্ছি, ঠিক আছে, ধরো 2 ফিট পর পরই ভেরিয়েশন, সেইটা তো আর ফিজিবল না। সেটা কি ফিজিবল? ঠিক আছে, 1 ফিট পর পর বা 2 ফিট পর পরই ধরো আমি রডের সবকিছু চেঞ্জ করে দিলাম, ওইভাবে বললে তো আর হবে না, তাই না? ঠিক আছে, মানে আমার কথা বুঝছো তুমি? জি স্যার স্যার। এই ক্ষেত্রে ভে- ভ্যারিয়েশন কি শুধু স্যার স্টিরাপে হবে নাকি স্যার মেন দুই বার দুই গুলো যে আছে ক্ষেত্রেই স্যার এই দুই ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই দুই ভ্যারিয়েশন হবে? ক্ষেত্রেই দুই ক্ষেত্রেই ভেরিয়েশন হবে, ঠিক স্যার আছে। মেন বার স্যার এটা পসিবল কিভাবে স্যার, কারণ আচ্ছা আমি সাপোর্ট তো স্যার দেখাচ্ছি, অনলি স্যার দুই পাশে। আমি দেখাচ্ছি কিভাবে পসিবল, হ্যাঁ। কিন্তু আমার কথা হচ্ছে আমরা ভেরিয়েশনটা অনেক বেশি ভেরিয়েশন করব না, ঠিক আছে, এইটা হচ্ছে আমার কথা। ঠিক আছে, ভেরিয়েশন এখন তুমি এটা তো অনেক ছোট ছোট করে যদি কাটো তাহলে তো এটা ইনফিনিটি সংখ্যক ভেরিয়েশন করানো যাবে, সেইটা তো আর আমরা করব না, আমরা হয়তো 5টা 7টা একটা হাতে গোনা একটা সংখ্যক আর কি, ঠিক আছে। আচ্ছা, তো স্যার এখানে আমরা, বেশি হ্যাঁ বলো। বেশি জয়েন্ট পড়লে স্যার স্ট্রাকচারটা স্যার মানে উইক হবে না স্যার? না বেশি জয়েন্ট করব না, বেশি আমরা হচ্ছে ভেরিয়েশন করাচ্ছি আর কি, মানে ধরো মাঝখানে আমরা ধরো স্টিরাপটাকে একটা স্পেসিং এ দিচ্ছি, আবার তারপরে গিয়ে আরেকটা স্পেসিং, তারপরে গিয়ে আরেকটা স্পেসিং, এই ভেরিয়েশনের কথাটা আমি বলতেছি। আবার মেইন বারের ক্ষেত্রেও তাই, ঠিক আছে। So, এই ভেরিয়েশনের কথাটা যে কতগুলো ভেরিয়েশন আমরা নিয়ে আসবো বা কতগুলো কম্বিনেশন আমরা এখানে নিয়ে আসবো সেটা বলতে চাচ্ছি। তো সেটা হচ্ছে আমরা এখানে 5 ফিট ইন্টারভালে এটা ধরবো। তাহলে 50 ফিট, যেহেতু 50 ফিট 5 ফিট ইন্টারভালে যদি ধরি, ঠিক আছে, মানে অর্থাৎ 5 ফিটের ভিতরে আমরা কোনো ভেরিয়েশন করাবো না। 5 ফিট, কিন্তু আসলে বাস্তবে কি, বাস্তবে ওই 5 ফিটের মধ্যেও কিন্তু ভেরিয়েশন আছে, আছে না? শিয়ার বা মোমেন্ট আছে না? আছে তো, মানে ওই জি 5 স্যার। ফিটের মধ্যেও তো জিনিসটা ইউনিফর্ম না, শিয়ারের চেঞ্জ আছে, মোমেন্ট, বাট এত ভেরিয়েশন আমরা করাইতে পারবো না, সেটা ফিল্ডে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না। এই জন্য আমরা ধরে নিচ্ছি যে 5 ফিট জায়গার মধ্যে এটা ইউনিফর্ম, এরকম একটা আমরা ধরে নিচ্ছি আর কি, ঠিক আছে। তো তাহলে আমরা 5 ফিট 5 ফিট করে এখানে আমরা ভাগ করতেছি, তাহলে 50 ফিটকে যদি এইভাবে ভাগ করি কতগুলো ভাগ হবে, কয়টা ভাগ হবে টোটাল? স্যার 10টা। 10টা ভাগ হবে। তাহলে 10টা যদি ভাগ হয় সেকশন হবে কতগুলা? ঠিক আছে, 10টা ভাগ হইলে সেকশন হবে কতগুলা? সেকশন হবে স্যার 12টা। না। 11টা সেকশন হবে। 11টা সেকশন স্যার, হ্যাঁ, 11টা সেকশন। 1 2 3 4 5, মাঝখানের যেটা হবে সেটা হবে 6 নাম্বার সেকশন, ঠিক আছে। মাঝখানেরটা হবে 6 নাম্বার সেকশন, অর্থাৎ দুই দিকে 5টা 5টা আর মাঝখানে মাঝখানে আছে 6 নাম্বার, ঠিক আছে। দুই দিকে 5টা 5টা 10টা আর মাঝখানে একটা 11টা, এই হচ্ছে টোটাল, এটা হবে, ঠিক আছে। এবং এক একটা সেকশন কত করে বললাম আমি, কত করে এক একটা সেকশন? 5 ফিট। 5 ফিট। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখলাম যে লেট দ্য বিম be divided into 10 segments, ঠিক আছে, প্রতিটা হচ্ছে 5 ফিট করে আর কি, 5 ফিট করে, ওকে। তাহলে টোটাল 11টা সেকশন হচ্ছে, 10 সেগমেন্ট মানে হচ্ছে 11টা সেকশন হবে এখানে। তো এখন এখানে দেখো বিমটা তো সিমেট্রিক, তাই কিনা? সিমেট্রিক না জি বিমটা? স্যার। সিমেট্রিক। বিমটা যদি সিমেট্রিক হয় তাহলে এই পাশের যে 1 থেকে 5 আর এইখানে যে 7 থেকে 11, ঠিক আছে, দুই সাইডের যে 5টা 5টা যে 10টা, এই বাম পাশের 5টা আর ডান পাশের 5টা, এর মধ্যে কি কোনো পার্থক্য হবে? কোনো কিছু না স্যার। পার্থক্য সিমেট্রিক। হবে না, তাই না? যাক, এইখানে মোমেন্ট যা হবে এই পাশেও মোমেন্ট তাই হবে। এইখানে ধরো কোনো একটা জায়গায় শিয়ার যা হবে এখানেও ওই সেম জায়গাটাতে শিয়ার একই হবে, এরকম আর কি ব্যাপারটা। তো তাহলে আমার কিন্তু টোটাল 11টা সেকশনের জন্য ডিজাইন করার দরকার নাই, ঠিক আছে। ঠিক আছে, আমার 11টা সেকশনের জন্য আমার ডিজাইন করার দরকার নাই। তাহলে আমার ডিজাইন করার দরকার কয়টা সেকশনের জন্য বলো? 6টা 6টা। 6টা, অর্থাৎ মাঝখানেরটা আর হচ্ছে যে কোনো এক পাশের 5টা, তাহলে টোটাল 6টা সেকশনের জন্য আমাদের ডিজাইন করতে হবে, ঠিক আছে। তাহলে টোটাল 6টা সেকশনের জন্য আমরা ডিজাইন করব। আমি লিখি এটা, উই উইল পারফর্ম আরসিসি ডিজাইন
for 6 sections, ঠিক আছে, সিমেট্রিক হওয়ার কারণে। ওকে, তো তাহলে এই যে 6টা সেকশন কাটলাম, ঠিক আছে, এই 6টা সেকশনের যদি আরসিসি ডিজাইন করতে চাই তাহলে এই 6টা সেকশনের শিয়ার লাগবে, লাগবে কিনা, এবং এই 6টা সেকশনেরই মোমেন্ট লাগবে, লাগবে কিনা বলো? জি স্যার, লাগবে স্যার। লাগবে। তাহলে এই 6টা সেকশন কোথায় কোথায়? প্রথমটা 0 ফিট, তারপরে হচ্ছে 5 ফিট, তারপরে 10 ফিট, ঠিক আছে, 3টা গেল, তারপর 15 ফিট, 20 ফিট, আর হচ্ছে 25 ফিট। এই হচ্ছে টোটাল 6টা সেকশন। বুঝাইতে পারলাম? কোথায় কোথায় আছে? 0 ফিটে, 5 ফিটে, 10 ফিট, 15 ফিট, 20 ফিট, 25 ফিট। এই যে 6টা জায়গা, ঠিক আছে, বাম থেকে আমি হিসাব করতেছি। 0 ফিটে 5 ফিট, 0 ফিট দূরে, 5 ফিট দূরে, 10 ফিট দূরে, 15 ফিট দূরে, 20 ফিট দূরে, 25 ফিট দূরে। এই 6টা জায়গায় তুমি শিয়ারের মান কত, মোমেন্টের মান কত, সেটা তুমি আমাকে বের করে দিবা। এখন সেইটা কি এই ডায়াগ্রাম ধরে, এই যে এসএফডিবিএমডি আঁকছি, এটা ধরে সেটা বের করা যাবে না? এই 6টা জায়গার শিয়ার কত, এই 6টা জায়গার মোমেন্ট কত, যাবে কিনা? জি স্যার, যাবে। যাবে। এটা আরো সহজেও করা যাবে ইকুয়েশনের সাহায্যে, ঠিক আছে। আরসিসি তে ধরো এই কার্ভের মধ্যে থেকে এটা বের করা একটু কঠিন, কিন্তু আমরা এটা আরো সহজেও করতে পারবো। সেটা হচ্ছে জাস্ট একটা ইকুয়েশন বানাই নিব এক্স এর সাহায্যে, জাস্ট এক্স এর এখানে 5, 10, 15, 20 বসাবো আর মান চলে আসবে, ঠিক আছে। তাহলে আমি এখানে এই যে কোনো একটা জায়গা, সেটা হচ্ছে এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, এখান থেকে এক্স মানে লেফট থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা জায়গা, সেইখানে আমি শিয়ারের মান জানতে চাচ্ছি। ভি এক্স ইকুয়াল টু কত, আর এটা হচ্ছে এম এক্স ইকুয়াল টু কত, ঠিক আছে। তাহলে এখন দেখো, এটা হচ্ছে যে আগের মতো, ওই যে আমরা আগে বিম কেটে ফেলতাম না, কেটে ইকুয়েশন তৈরি করতাম। কিসের অঙ্ক ছিল ওটা? ওটা মনে হয় ইউনিট লোড মেথড ছিল। হ্যাঁ, ইউনিট লোড মেথডে ওরকম আর কি। বিম যে কোনো জায়গায় কেটে এটা ইকুয়েশন বলবা তুমি আর কি, ঠিক আছে। তাহলে ধরো এই যে এই 6টা সেকশন, এটা আমি মুছে দিচ্ছি, আচ্ছা এটাও মুছে দেই। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে যে কোনো একটা জায়গায় আমরা হচ্ছে বিমটাকে কেটে ফেলি, ঠিক আছে। ধরো যে কোনো এক্স এক্স ডিস্টেন্স দূরে, এক্স ডিস্টেন্স দূরে যে কোনো একটা জায়গায় আমরা বিমটা কেটে ফেলছি। এখন লেফট অংশ নিয়ে কাজ করি। তাহলে এখন যদি লেফট অংশটা যদি নেই, ঠিক আছে, তাহলে লেফট অংশে কি কি ফোর্স আছে বলো? শিয়ার মানে তো ফোর্স, তাহলে কি কি ফোর্স আছে? তাহলে উপরের দিকে রিয়াকশনটা আছে 58.6, ঠিক আছে, এটা পজিটিভ। মাইনাস, মাইনাস কি আছে? এই ইউডিএল টুকু নাকি? জি স্যার, ইউডিএল আছে। তাহলে সেটা কত? 11.71। ইউডিএল এর মান কত? 2.342। হ্যাঁ, এটা এইটা কত? ইনটু ইনটু কত? 5। ডিস্টেন্স না, 5 না তো, ও না, 0 স্যার, 0 এক্স এক্স, এটাকে এক্স 0 ধরছি। 0। ও এক্স এক্স। হ্যাঁ হ্যাঁ, তাহলে এত এক্স, তাহলে এই কিন্তু তোমার শিয়ারের একটা ইকুয়েশন হয়ে গেছে। হ্যাঁ, এখন এই এক্স এর এখানে তুমি 5, 10, 15, 20 যা খুশি তাই বসাইলে শিয়ার চলে আসবে। আচ্ছা, এবার একইভাবে মোমেন্টের ইকুয়েশন বলো, ওই এক্স ডিস্টেন্স দূরে মোমেন্টের ইকুয়েশন, ঠিক আছে। স্যার 58.6 হ্যাঁ, 58.6 এক্স ডিস্টেন্স আসবে। আচ্ছা, মাইনাস মাইনাস 2. মাইনাস 2.342 X ইনটু x/2 ইনটু এক্স বাই টু, এক্স্যাক্টলি, ঠিক আছে। তাহলে আমার দুইটা ইকুয়েশন হয়ে গেছে, শেষ। এখন এই দুইটা ইকুয়েশন আমি 1 নাম্বার 2 নাম্বার দিয়ে রেখে দিলাম। এখন এই ইকুয়েশনে জাস্ট খালি 5, 10, 15, 20 এগুলো বসাইলে আমার শিয়ার এবং মুভমেন্ট চলে আসছে, শেষ। তাহলে ডেড লোডের হিসাব শেষ। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, থাকলে এখনই প্রশ্ন করে নিতে পারো। আচ্ছা, তাহলে 6টা সেকশনের শিয়ার মুভমেন্ট চলে আসছে আমার হাতে। এখন হচ্ছে তার মানে প্রত্যেকটা থেকে 6টা মান আসবে। ভিএক্স 6টা মান, এমএক্স এর 6টা মান। হ্যাঁ, 6টা সেকশনের, অর্থাৎ এখানে আমি এই 0 থেকে শুরু করছি। 0, 5, 10, ঠিক আছে, 15, তারপর 20, তারপর 25, ঠিক আছে। এই 6টা সেকশন, ঠিক আছে। এই 6টা সেকশনের তোমার হচ্ছে যে 5টা মান। হ্যাঁ, 6টা মান, 6টা সেকশনের 6টা মান। হ্যাঁ, একইভাবে শিয়ারের ক্ষেত্রে 0, 5, 10, ঠিক আছে, 15, 20, 25, 6টা শিয়ার 6টা মুভমেন্ট নিয়ে আসছি, ঠিক আছে। আমরা রডটা যখন বসাবো তখন দেখবা যে এই কিভাবে আমরা ভেরিয়েশনটা করতেছি এখানে। আপাতত এতটুকু বুঝতে পারছো যে 6টা সেকশনের 6টা শিয়ার 6টা মোমেন্ট, সেগুলোর মানগুলো ডিফারেন্ট, এতটুকু তুমি বুঝতে পারছো। আচ্ছা, ওকে, এখন আসা যাক যে পরবর্তী কাজ। পরবর্তী কাজটা কি বলো দি? এতক্ষণ পর্যন্ত কি হিসাব করছো? শেয়ার না, ডেড লোড ক্যালকুলেশন করছো। শিয়ার লোড ক্যালকুলেশন, রিইনফোর্সমেন্ট লোড স্যার। ক্যালকুলেশন। ডেড লোড ক্যালকুলেশন, ডেড লোডের জন্য শিয়ার। লাইভ লোড ক্যালকুলেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত যা করছি সেটা হচ্ছে ডেড লোডের কারণে শিয়ার কত, ডেড লোডের কারণে মোমেন্ট কত, সেটা আমরা বের করছি।
এখন আমরা হিসাব করব লাইভ লোড। লাইভ লোডের কারণে শিয়ার কত, লাইভ লোডের কারণে মোমেন্ট কত, সেইটা বের করতে হবে এখন। এইখানে তোমার সেই বিখ্যাত আইএল, মুভিং লোড, এসব জিনিস চলে আসবে, ঠিক আছে? তাহলে আমরা লিখতেছি যে লাইভ লোড ক্যালকুলেশন। আচ্ছা, তো তাহলে এই লাইভ লোড ক্যালকুলেশন করার ক্ষেত্রে এখন আমাদের যে গাড়িটা দেওয়া আছে, তাই না, গাড়িটা দেওয়া আছে সেটা হচ্ছে এইচএস কি গাড়ি, এইচএস কত নাম্বার গাড়ি দিছে, 20 HS20 এইচএস 20 গাড়ির। তাহলে ওয়েট গুলো বলো কত, এই কত এখানে, স্যার 466 এরকম আছে। স্যার 4K 16K 16K 416 আর এটা হচ্ছে 6 ফিট, আর এইটা হচ্ছে 14 ফিট, এদিকে 14 ফিট, আর এদিকে হচ্ছে 14 থেকে 30 ফিট। 30 ফিট। হ্যাঁ, তো এটা 14ই ধরা হয় আর কি, মানে ম্যাক্সিমাইজেশনের জন্য ডিসটেন্স যত কম ধরা যায়, ঠিক আছে? তাহলে 14 ফিট, আর এটা হচ্ছে 14 ফিট, এরকম ধরা যায়, 28 ফিট ধরা যায় আর কি। আচ্ছা, ওকে, এই হচ্ছে আমার গাড়ির অবস্থা, ঠিক আছে? এখন এই গাড়িটা এই তোমার হচ্ছে এইটার উপর দিয়ে যাবে, ব্রিজের উপর দিয়ে যাবে। যদি যায় তাহলে এখন বিমের ভিতর কোথায় কি অবস্থা হবে সেটা হচ্ছে হিসাব করতে হবে। আচ্ছা, তো এখন এইটা যদি হিসাব করতে হয় তাহলে তাহলে তুমি একটু চিন্তা করো, ঠান্ডা মাথায় চিন্তা করো, এটার উপর আমি আঁকি। আচ্ছা, না এটার উপর না, আমি এটাকে একটু কপি করে আঁকি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এরকম থাকুক। এখন হচ্ছে দেখো এই জায়গাটাতে আমার একটা গার্ডার থেকে, আমরা কিন্তু একটা গার্ডারের জন্য হিসাব করতেছি, সবসময় মাথায় রাখবো, একটা গার্ডারের জন্য হিসাব করতেছি। তাহলে এখানে একটা গার্ডার থেকে আর একটা গার্ডারের ডিস্টেন্স কত বলছো? 7 ফিট নাকি? 7 জি ফিট, স্যার 7 ফিট। জি স্যার 7 ফিট। ওকে, ওকে, ঠিক আছে। এখন দেখো, এখন এটা যদি 7 ফিট হয়, এখন আমার একটা গাড়ি যখন এখান থেকে যাবে, একটা গাড়ির প্রস্থ কত? স্যার 6 6 ফিট। ফিট। আচ্ছা, একটা গাড়ির প্রস্থ হচ্ছে 6 ফিট। তাহলে এখন গাড়িটা আমি যদি এখানে বসাইতে যাই, আমি যদি এখানে ধরো এটা যদি বসাইতে যাই, এই যে এটা এখানে বসাইলাম, এই তিনটা চাকা বসাইলাম, এই সাইডে 3টা চাকা বসাইলাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কত? 6 ফিট, তাই না? তাহলে 6 ফিট হলে এদিকে 3 ফিট, এদিকে 3 ফিট, এরকম আসবে, ঠিক আছে? এরকম ভাবে চলে আসবে। এখন দেখো, এখন এই যে এক পাশের চাকার ওয়েট, এটা কিন্তু এই গার্ডারেও যাবে, আবার এই গার্ডারেও যাবে কিনা বলো? জি স্যার। জি স্যার। দুইটার মধ্যে ভাগ হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখানে এই এক সিরিজ চাকা, সেটার ওয়েট কিন্তু এই গার্ডারেও যাচ্ছে, আবার এই গার্ডারেও যাচ্ছে। আবার এই আরেক সিরিজ যে চাকা, সেইটার ওয়েট কিন্তু আবার এইখানেও যাচ্ছে, আবার এইখানেও আসতেছে, এরকম না ব্যাপারটা? জি স্যার। তাহলে এখন আমি যদি এই মাঝখানের গার্ডারটার কথা যদি বলি, এই মাঝখানের গার্ডারটার উপর আসলে কতটুকু ওয়েট আসতেছে? এটা কি এক সিরিজ চাকার ওয়েট, নাকি 2 সিরিজ চাকার ওয়েট, না কতটুকু ওয়েট? স্যার 2 সিরিজেরই হাফ হাফ এক করে সিরিজ আসছে। চাকার ওয়েট স্যার, মানে এক সিরিজের ফুল। 2 না, সেটাও বলা যাবে না। কারণটা কি আমি বলি, এইখানে এই গার্ডারের সেন্টার থেকে আমরা কিন্তু 3 ফিট 3 ফিট দেখাইছি না, 3 ফিট এদিকে দেখাইছি 3 ফিট। আচ্ছা, তাহলে এইখানে এইটুকু কত বলতে পারবা? এইটুকু কত? টোটাল 7 ফিট ছিল, এটুকু কত? 3.5 ফিট। না, 4 ফিট, টোটাল 7 ছিল না? ও আচ্ছা আচ্ছা, জি হ্যাঁ, স্যার। 7 ফিট। হ্যাঁ, তাহলে এদিকে এটা কত? এটাও 4, এটাও 4, তাই না? ঠিক আছে, দুই পাশে 4 4 করে। আচ্ছা,
এখন তাহলে দেখো, এখন এই যে চাকাগুলা, এই চাকাগুলা কিন্তু মিডলে নাই, এটা কিন্তু 3.5 না, এটা কিন্তু এক পাশে 3 এক পাশে 4, এক পাশে 3 এক পাশে 4 হইলে এটা কিন্তু তুমি বলতে পারবা না যে লোডটা ইকুয়াল মানে 50-50 হবে, সেটা কিন্তু বলা যাবে না, যাবে? যেদিকে স্যার। ডিস্টেন্স কম সেদিকে একটু বেশি আসবে, স্বাভাবিক ব্যাপার। যেদিকে ডিস্টেন্স কম সেদিকে স্যার। বেশি আসবে। তাহলে এই মাঝখানের গার্ডারটার উপর, এইটার উপর কিন্তু এই 50% এর একটু বেশি আসবে আর কি, হয়তো 60% এরকম ধরা যায়, বা 62% এরকম, ঠিক আছে? আবার একইভাবে এই আরেক সিরিজের কথা যদি চিন্তা করো, সেটাও আবার সেম, সেটাও মনে করো 62% বা এরকম। এখন এই দুইটা যদি কম্বাইন করি তাহলে কত হয় টোটাল? কত হয় টোটাল বলো দিই? এক পাশ থেকে 60% আসতেছে, আর এক পাশ থেকেও ধরো এরকম 60 বা 65%, তাহলে কত হয় টোটাল? তাহলে স্যার 120% বা এরকম না, 120 বা 130%, হ্যাঁ ঠিক আছে? তাহলে 120 বা 130% মানে কি? মানে হচ্ছে 1.2 টাইমস এক সিরিজ, 1.2 সিরিজ আর কি, এরকম বলা যায়। হ্যাঁ, যে এক সিরিজ চাকার যে ওয়েট, এক সিরিজ চাকার যে ওয়েট, যে ধরো 4 কিপ 16 কিপ সেইটার 1.2 টাইমস বা 1.3 টাইমস এরকম একটা কিছু, তাই কিনা? জি স্যার। বোঝা যায় কিনা বলো? এতটুকু পর্যন্ত এটা কিন্তু একটু ট্রিকি আছে, এটা বোঝা যায় কিনা দেখো। জি স্যার। বোঝা গেছে এটা? যে আমি এখানে দুই পাশ থেকেই হাফ হাফ আসবে না, যদি হাফ আসতো তাহলে তো এক সিরিজ আসতো আর কি, 100% যেটা আর কি 1 টাইমস। কিন্তু এখানে একটু বেশি, হাফের একটু বেশি আসতেছে, তাহলে এটা 1.2 টাইমস বা 1.3 টাইমস এরকম কিছু একটা, ঠিক আছে? তাহলে এক সিরিজ চাকার যে ওয়েট সেইটার একটু বেশি আর কি, হয়তো 1.2 টাইমস বা 1.3 টাইমস এইরকম পরিমাণ ওয়েট এখানে আসতেছে। হ্যাঁ, তাহলে এখন সেটা কত সেটা আমি এক্স্যাক্টলি জানি না। হ্যাঁ, তো সেটা আমি এক্স্যাক্টলি জানি না। ওইটার জন্য, ঠিক আছে, যেটা এক সিরিজের থেকে একটু বেশি আসবে আর কি, এতটুকু আমি বুঝতে পারতেছি, কিন্তু এক্স্যাক্টলি কত সেটা আমি জানি না। তো ওইটার জন্য কি করছে এরা, মানে অ্যাস্ট্রো কি করছে, অ্যাস্ট্রো বলছে যে তুমি একটা ফ্যাক্টর ইউজ করো এখানে, তুমি এক সিরিজ চাকাই ধরো, তুমি হচ্ছে দুই সিরিজ ধরার দরকার নাই, তুমি একটা বিম যেহেতু করতেছো, একটা বিমের উপর একটা সিরিজই ধরো, কিন্তু তার সাথে একটা ফ্যাক্টর ইউজ করবা, ঠিক আছে? সেই ফ্যাক্টরটাকে বলতেছে লাইভ লোড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। কি বলতেছে? কি বলতেছে বলো? লাইভ লোড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। এখন এই ফ্যাক্টরের মান কত? এই ফ্যাক্টরের মান হচ্ছে, এটা বিভিন্ন আর কি, একটা আছে S/5, আর একটা আছে S/5.5, আর একটা আছে S/7, তিনটা আছে টোটাল। এখন কখন কোনটা? এটা হচ্ছে ডিস্টেন্সের সাথে সম্পর্ক। এস যদি 10 ফিটের কম হয় তখন এইটা, তারপরে ধরো তোমার এসটা যদি 10 ফিট থেকে শুরু করে 14 ফিটের মধ্যে হয় তখন এইটা, আর হচ্ছে এটা যদি 14 ফিট থেকে শুরু করে 16 ফিটের মধ্যে হয় তখন এইটা, এরকম আর কি, এরকম ভাগ ভাগ আছে। তো এখন আমাদের ক্ষেত্রে কোনটা সেটা হচ্ছে আমাদের চিন্তা করতে হবে। আমাদের ক্ষেত্রে এস কত, এস কোনটা সেটা কি মনে আছে তোমাদের? সেটা আগে বলো। এস মানে কিন্তু এই যে স্ল্যাবের ক্লিয়ার স্প্যান। জি স্যার। 7 এস ফিট মানে 7 ফিট না, 7 ফিট না, ক্লিয়ার স্প্যান 5.67। 5.67, সেটা আমরা এর আগে রিপোর্ট 2 তে আমরা করছিলাম আর কি, 5.67 ফিট, সেটা হচ্ছে আমাদের এস। ঠিক আছে, কারণ তুমি স্বাভাবিকভাবে বুঝতেছো এই গাড়ির কয়টা চাকা আসবে সেটা কিন্তু এই স্ল্যাবের মানে এইটার সাথে সম্পর্ক, যে মানে অর্থাৎ এই ডিস্টেন্সটার সাথে সম্পর্ক আর কি, যে একটা গার্ডার থেকে আরেকটা গার্ডারের ডিস্টেন্স কত, এই ডিস্টেন্সের সাথে এটা সম্পর্ক। এই জন্য ফর্মুলাটা ওইভাবে ডিস্টেন্সের সাথে রিলেট করে দিয়েছে আর কি, ঠিক আছে? এটা হিসাব করলে যা আসবে সেটি তত টাইমস এটা নিতে হবে আর কি। তাহলে আমাদের ক্ষেত্রে 10 ফিটের কম না বেশি কোনটা আসবে ফর্মুলা? স্যার S/5 স্যার। এইটা আসবে ফর্মুলা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি কি, যে ইন আওয়ার কেস, আমাদের কেসে, ঠিক আছে, আমাদের কেসে এই ফ্যাক্টরটা কত? ফ্যাক্টরটা হচ্ছে S/5, তাহলে 5.67/5 কত আসে? ও আচ্ছা, স্যার এটা 1. আচ্ছা এখানে সরি, এটা সেন্টার টু সেন্টার ধরবা, সরি আমি একটু ভুল বলছি, এটা এটা না ক্লিয়ারটা না, এটা তুমি সেন্টার টু সেন্টারটা ধরবা, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে টোটালটা, মানে সেন্টার টু সেন্টার ধরবা আর কি।
হ্যাঁ, তাহলে টোটাল ওই যে 7.5 যেটা না 7 যেটা সেটা ধরবা, তাহলে কত আসবে এখানে 7/5, 7/5 কত আসে তাহলে 1.4 নাকি? 1.4 হ্যাঁ 1.4 আসবে। আচ্ছা ওকে 1.4 আসবে। তাহলে ওই যে একটু আগে যেটা বলতে চাচ্ছিলাম আমি, দেখো যে আমরা বলতেছিলাম 120% বা 130%, তো ওরা আরেকটু মানে ওরা সবসময় একটু সেফটিটা বেশি এনশিওর করে, তো হয়তো এটা 120-30 না, এটা ওরা বলছে 140%, 1.4 একটু বাড়াইয়ে দিছে আর কি। ঠিক আছে, তাহলে তোমার এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা হচ্ছে 1.4। তাহলে এখন তুমি এই যে চাকা নিয়ে যখন কাজ করবা, ঠিক আছে, তখন কত ধরবা ওয়েট বলতে পারবা? এটার ওয়েটটা এখন তাহলে কত ধরা যাবে? 120-30 না, এটা হচ্ছে এখন ওয়েট কত ধরবা বলো? এক সিরিজ চাকার ওয়েট তো ধরতে পারবা না। এক সিরিজ টাকার 140%, 140%, এক্স্যাক্টলি। তাহলে সেটা কত হয় হিসাব করলে? তাহলে সবগুলোকে 1.4 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, সবগুলোকে 1.4 দিয়ে গুণ করতে হবে। কিন্তু এখানে আরেকটু কাজ করি, সেটা হচ্ছে আমাদের কিন্তু লাইভ লোডের আবার একটা আলাদা ফ্যাক্টর ছিল, তাই না? 1.75। জি স্যার। তাহলে লাইভ ওইটাও একবারে করে দাও, তাহলে একবারে কাজ শেষ। লাইভ লোড ফ্যাক্টর হচ্ছে 1.75, সেটা আমরা এর আগে জানি। তাহলে ফ্যাক্টর কিন্তু দুইটা চলে আসলো, একটা আসলো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 1.4, আর লাইভ লোডের একটা ফ্যাক্টর আছে 1.75। ঠিক আছে, তাহলে তাহলে তোমরা এখানে যেটা করবা, এই এটা গুণ করে দিবা আর কি, এই চাইডের সাথে 1.4 আর 1.75, আবার 16 এর সাথেও তাই 1.4 আর 1.75, কত হয় তাহলে এবার বলো? 4 এর সাথে গুণন দিলে 9.8। 9.8, আর এটা 39.2। 39.2। আচ্ছা ওকে। আচ্ছা আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে ইম্প্যাক্টেডটা এটা আর আলাদাভাবে হিসাব করার দরকার নাই। হ্যাঁ, ইম্প্যাক্টেডটা একবারে লাইভের সাথে হিসাব করে ফেলো, এটার সাথে একবারে কম্বাইন করে হিসাব করে ফেলো। তাহলে ইম্প্যাক্টেডটাও যদি একবারে কম্বাইন করে হিসাব করে ফেলো, তাহলে ইম্প্যাক্ট ফ্যাক্টর কত আছে এখানে সেটা বলো। আই ইকুয়াল টু ওই যে আগের দিনের যে ফর্মুলা ছিল, ওই সেম ফর্মুলা, 50 ডিভাইডেড বাই কি জানি ছিল একটা, হ্যাঁ 50 ডিভাইডেড বাই L প্লাস 125। সেটা করো, কত হয় দেখো। 50 ডিভাইডেড বাই এল, এল প্লাস 125। স্যার এই জায়গায় L কি 7? এল কত? এল কত এখানে? এল হচ্ছে এখানে এই যে দৈর্ঘ্য, গার্ডারের দৈর্ঘ্য। আচ্ছা তাহলে 40 মানে 50। হ্যাঁ 50, হ্যাঁ 50। স্যার 0.28। 0.28, আর ম্যাক্সিমাম লিমিট কত? স্যার 3 স্যার 0.3। তাহলে কম আছে, তার মানে কত ইউজ করব? 0.28। 0.28 ইউজ করব। হ্যাঁ 0.28 ইউজ করব। তাহলে এই যে ইম্প্যাক্টেও 0.28 আসতেছে, ঠিক আছে। তাহলে তার মানে হচ্ছে এই ইম্প্যাক্টটা আসলে কি লাইভ লোডের সাথে এটা সম্পর্ক, তাই কিনা? আমরা এর আগে দেখাইছিলাম যে আইএলএম মানে হচ্ছে লাইভ লোড মুভমেন্ট ইনটু তার সাথে এই যে এইটা 0.28। ঠিক আছে, তাহলে ইম্প্যাক্ট লোড মুভমেন্টটা কত হবে? লাইভ লোড মুভমেন্টের 28%, তাই না? বা যদি বলি আইএলএস ইম্প্যাক্ট লোড শিয়ার, সেটা কত হবে? লাইভ লোড শিয়ারের 28%, এরকমই তো নাকি? জি স্যার। আচ্ছা ওকে। তাহলে এখন যদি বলি যে তাহলে এই ইম্প্যাক্ট এবং লাইভ দুইটা মিলে কত হবে? ইম্প্যাক্ট হচ্ছে 0.28, আর লাইভ লোড নিজে কত? 1 তাহলে 1.28। 1.28 হচ্ছে এখানে একটা ফ্যাক্টর। যদি ইম্প্যাক্ট সহ চিন্তা করি, লাইভ লোড প্লাস ইম্প্যাক্ট দুইটাকে একসাথে কনসিডার করলাম, তাহলে এখানে 1.28, তাহলে এইটাও গুণ করে দাও, তাহলে যত রকমের ফ্যাক্টর আছে সব এটার মধ্যে চলে আসুক। স্যার এই জিনিসটা বুঝলাম না, এটা আরেকবার স্যার। আচ্ছা, ইম্প্যাক্টের কারণে কতটুকু লোড এক্সট্রা আসবে বলো? লাইভ লোডের 28% এক্সট্রা আসবে। জি স্যার। আচ্ছা এখন আমি যদি বলি লাইভ এবং ইম্প্যাক্ট দুইটা মিলে কত আসবে বলো? লাইভ হচ্ছে 100% আর ইম্প্যাক্ট আসবে আরো 28%, তাহলে দুইটা মিলে টোটাল কত আসবে? 128। 128%। তাহলে এইটাই বললাম, লাইভ প্লাস ইম্প্যাক্ট টোটাল স্যার হচ্ছে। এটা কি এখন এই যে আমি যে 0.28 গুণন দিচ্ছিলাম ওর সাথে 128 গুণন দিব মানে এখন 1.28? এখন এখন এইখানে আরো একটা ফ্যাক্টর গুণ করে দিবা, সেটা হচ্ছে এই যে 9.8ও না, এটা আরো একটু চেঞ্জ হবে, আরেকটু কাজ করো। ঠিক আছে, সেটা হচ্ছে এইটাও গুণ করে দাও 1.28।
এখন বলো কত আসে? কত আসে এখানে? সাইডেরটা যদি করি আর 16টা কত? ওই আগে যেটা পাইলা সেটার সাথে 1.28 গুণ করো তাহলেই তো হয়। 12.54 12.55ই ধরলাম, যাও 5 কিপ। আর একটা কত? 16 দিলে 50.176 50.2 ধরলাম, 50.2 কিপ। তাহলে এখন এখানে চাকার ওয়েট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। 12.5 কিপ, এই 50.2 কিপ, 50.2 কিপ। তাহলে দেখো, তুমি যে একটু আগে সেফটির কথা বলতেছিলা, সেফটি তো আমরা এনশিওর করতেছি জন্যই তো এই যে দেখো 4 কিপের একটা চাকারে 12.5 কিপ বানাই ফেলছি। হ্যাঁ, এইটাই হচ্ছে সেফটি। বুঝতে পারছো? এখন আমরা ডিজাইন করব কিন্তু 4 কিপের চাকা দিয়ে না, 12.5 কিপ, আর ওই 16 কিপের চাকার বদলে 50 কিপের চাকা ধরে। ঠিক আছে, বুঝাইতে পারলাম? ক্লিয়ার কিনা বলো? চাকার জি ওয়েট, স্যার। হ্যাঁ চাকার ওয়েট বাড়াই ফেলছি আর কি আমরা, বিভিন্ন ফ্যাক্টর স্যার। ইউজ করছি। একটা লাইভ লোডের ফ্যাক্টর, একটা ইম্প্যাক্টের ফ্যাক্টর, আর একটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। এই 3টা ফ্যাক্টর ইউজ করে আমরা চাকার ওয়েট গুলো সব বেশি মানে বাড়াই ফেলছি আর কি সেফটির জন্য। এখন এই যে ওয়েট গুলো পাচ্ছি পরিবর্তিত ওয়েট, এই ওয়েট ধরে হচ্ছে আমরা এবার আইএল এর যে মুভিং লোডের হিসাব সেটা করবো আর কি। ঠিক আছে, আচ্ছা তো সেইখানে যাচ্ছি তাহলে। তো এখন হচ্ছে তোমার এই দুইটা আলাদা, আমরা জানি শিয়ারের আইএল আলাদা আর মোমেন্টের আইএল আলাদা। ঠিক আছে, তাহলে প্রথমে তুমি শিয়ারের আইএল করো, শিয়ার ক্যালকুলেশন। ঠিক আছে, শিয়ার ক্যালকুলেশনটা করো তাহলে প্রথমে। তাহলে শিয়ার ক্যালকুলেশনটা যদি করি, এখন শিয়ারের জন্য আইএল আঁকো। কয়টা সেকশনের জন্য আঁকবা বলো? কয়টা লাগবে এখানে? সেকশন কয়টা? 6টা 6টা সেকশন। 6টা সেকশন, তাহলে 6টা সেকশনের জন্য আমরা তো জানি যে আইএলটা হচ্ছে সেকশন স্পেসিফিক। হ্যাঁ, অর্থাৎ কোন সেকশনের জন্য আইএল আঁকতেছি সে প্রতিটা সেকশনের জন্য আলাদা আলাদা হবে, প্রতিটা পয়েন্টের জন্য আলাদা আলাদা আইএল হবে, সেপারেট আইএল হবে। তাহলে আমার যদি এখানে 6টা পয়েন্ট থাকে, 6টা পয়েন্টের জন্য 6 রকম আইএল, মানে 6টা আইএল আসবে। ঠিক আছে, 6টা আইএল আসবে। এখন এই শিয়ারের ক্ষেত্রে এরকম 6টা আইএল আসবে। আবার একইভাবে মোমেন্ট যখন ক্যালকুলেশন করবা, মোমেন্টের জন্যও এরকম কি আসবে? 6টা আইএল আসবে। ঠিক আছে, তাহলে টোটাল 12টা আইএল লাগবে এখানে। 6টা হচ্ছে শিয়ারের আইএল, 6টা হচ্ছে মোমেন্টের আইএল। আচ্ছা, তাহলে প্রথমেই যদি হচ্ছে এই তোমার শিয়ারের গুলো যদি করে ফেলো। ঠিক আছে, 1 নম্বর। ঠিক আছে, 1 নম্বরটা করতেছি আমি। 1 নম্বর মানে কোনটা? 0 ফিটে যেটা। ঠিক আছে, তাহলে 0 ফিটে এটা আইএলটা দেখতে কেমন হবে? শিয়ারের আইএল 0 ফিট মানে সাপোর্ট। তাহলে একদম সাপোর্টে তো আইএল হয় না, আইএল হয় না, মানে একদম সাপোর্টে শিয়ারের আইএল হয় নাকি? গত সেমিস্টারের নলেজ এখানে কাজে লাগাইতে হবে। না স্যার। একদম না স্যার, হয় না। সাপোর্টের উপর শিয়ারের আইএল হয় না। তাহলে কিন্তু একটু রাইটে তো হয়, একটু হালকা একটু রাইটে যদি বলি সেটা তো হয়। ওটা একদমই স্যার নগণ্য। না, একদমই নগণ্য কেন? হালকা একটু রাইটে গেলেই তো এটা তখন হালকা একটু জি রাইটে স্যার। অথবা তখন ওয়ান হয়ে যাবে না তখন? ও আচ্ছা হ্যাঁ তখন তাহলে ওয়ান হয়ে যাবে তো এটা হালকা রাইটে গেলে। এই তো তাহলে সেটা ধরো, এটা ওয়ান ধরো। এই হচ্ছে 1 নম্বর আইএল। 2 নম্বর আইএল কেমন হবে? 2 নম্বর আইএলটা এটা টোটাল 60 ফিট। ঠিক আছে, না 50 ফিট। এইটা টোটালটা হচ্ছে 50 ফিট। আচ্ছা, তারপর আসো 2 নাম্বার। 2 নাম্বারটা কেমন হবে? এরকম হবে না? এটা সিম্পলি সাপোর্ট, এইগুলো আইএল তো কোনো ব্যাপার না। জি স্যার এখন বুঝছি। হ্যাঁ, এরকম হবে। তাহলে এখানে কত? এটা হচ্ছে 2 ভাগ আর কি, 5 ফিট, আর ওদিকে হচ্ছে 55 ফিট। 45 ফিট। ও 45 ফিট। তাহলে হচ্ছে এইটা হচ্ছে 5 ফিট, আর এটা হচ্ছে 45 ফিট। তাহলে এইটা মানটা কত আর এটা মানটা কত? 45/50 কত হয়? আর এটা 5/50, এটা মনে হয় 0.1, 0.1। আর এটা মনে হয় 0.9। ঠিক আছে, তাহলে 3 নম্বরটা কেমন হবে? 3 নম্বরটা কেমন হবে? এরকম হবে না? সবই তো সেম। কত এটা কত? 10 ফিট, স্যার 0.2 আর 0.8 স্যার। আর এটা হচ্ছে 40 ফিট। তাহলে এটা 0.2,
এটা 0.8। তো এইভাবে আমরা 6টা করে ফেলবো। এটা তো পারবো না, একই শেপ, খালি মানগুলো চেঞ্জ। হ্যাঁ, স্যার এখন কি এগুলোতে আমরা কি মুভিং লোড বসাই এখন এগুলা মুভিং লোড বসাই আমরা আইএল হিসাব করব। তো এখানে ভয় পাওয়ার তো এটা কিছু কয় বছরে করবো স্যার? কয় বছরে কেন, এটা তো ভয় পাওয়ার কিছু নাই। চাকা মাত্র 3টা, তুমি পরীক্ষায় করছো 10টা চাকা, 15টা চাকা, তার পিছনে আবার ইউডিএলও ছিল, সেইগুলো তুমি করে আসছো। এখানে 3টা চাকা। হ্যাঁ, তাহলে তোমার এই ম্যাক্সিমাম শেয়ার বের করতে হলে কি করতে হয়? ওই যে প্রথমে পরিবর্তন বের করতে হয় না, ডেল্টা ভি, শেয়ারের পরিবর্তন। শেয়ারের পরিবর্তন প্রথমে প্লাস প্লাস প্লাস, একটা সময় হঠাৎ করে মাইনাস চলে আসে। তো যখন মাইনাস চলে আসে তখন আমরা স্টপ করে দেই। ওইটাই হচ্ছে ম্যাক্সিমাম কন্ডিশন, নাকি? জি একটু স্যার। জি স্যার। রিকল করো একটু, এটা ঠিক আছে, মনে আছে কিনা এখন? জি স্যার। আমরা জি স্যার। শেয়ারের পরিবর্তন হিসাব করি, প্রথমে হয়তো প্লাস প্লাস, তারপর হঠাৎ এক সময় মাইনাস চলে আসে, ওই সময় আমরা স্টপ করি প্রসেসটা, যে সর্বোচ্চ শেয়ার আমরা পেয়ে গেছি। তখন হচ্ছে ওই ওই সর্বোচ্চ কন্ডিশনের জন্য এবার চাকাগুলোকে বসানো হয়, আবার বসায়ে তারপর হচ্ছে জাস্ট ওই তোমার লোড ইনটু অর্ডিনেট এইভাবে গুণ করে করে টোটাল। স্যার এই জায়গায় আমার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলো। সেটা হচ্ছে আমরা যে এর আগে যে মুভিং লোড করছি ওগুলোতে তো মানে ডিফারেন্ট ভেহিকেল দিয়ে করছি, কিন্তু এই হ্যাঁ, জায়গায় তো আমার ভেহিকেল একটা, তাহলে একটা, তো আচ্ছা যখন আচ্ছা, আমরা ভালো প্রশ্ন। এখানে ভেহিকেল কয়টা উঠবে, এটা একটা ভালো প্রশ্ন। আমি তো একটা ভেহিকেল দিয়ে করব নাকি নাকি এখন যদি 2-3টা চিন্তা করি, তাহলে তো এরকম তিনটা তিনটা চাকা পিছনে আরো আসবে, তাই না? তিনটা জি তিনটা স্যার। 6টা, তারপর আবার আরো 3টা 9টা, এইভাবে আসতেই থাকবে, ঠিক না? এরকম আর কি ব্যাপারটা। এখন এইখানে তোমাকে দেখতে হবে ব্রিজের দৈর্ঘ্য কত, সেটা দেখতে হবে। এখন এই ব্রিজটার দৈর্ঘ্য কত? 50 ফিট। স্যার 50 ফিট। 50 ফিট। এখন একটা গাড়ির দৈর্ঘ্য কত? মিনিমামটাও যদি ধরি তাহলেও কত? মানে ওখানে তো ভেরিয়েশন আছে, 14 থেকে 30 আছে। আমি মিনিমাম যদি 14 যদি ধরি, 28 ফিট। তাহলে 28 ফিট আসবে, এখানে মিনিমাম আসবে 28 ফিট। তাহলে এইটা যদি মিনিমাম 28 ফিট আসে, এখন তোমার হাইওয়েতে গাড়ির কিছু রুল আছে, এগুলো তো ভারী হেভিওয়েট গাড়ি। হ্যাঁ, হেভিওয়েট গাড়ির কিছু রুল আছে, কিন্তু ওই যে তোমার পিছনে লেখা থাকে যে হ্যাঁ। কি জানি একটা লেখা থাকে, ওই যে তোমার ট্রাকের পিছনে একটা লেখা থাকে না, 80 টন মেবি, 80 টন 100 নাকি গজ কত দূরে না টন? না, সেইটা না, টন না, ওই যে এটা দূরত্ব 100 গজ মেইনটেইন। দূরে থাকুন। বলা 100 যায় গজ, এক্স্যাক্টলি যে ও ভালো বলছে, 100 গজ দূরে থাকুন, এরকম একটা কথা 100 লেখা গজ দূরে থাকে। থাকবে। হ্যাঁ, তার মানে হচ্ছে কি, যে হঠাৎ করে ব্রেক যদি চাপে, তাহলে পিছনের যে গাড়ি থাকবে ও কিন্তু কলিশন হবে ওর সাথে। এই জন্য বলে যে একটা সার্টেন দূরত্ব বজায় রাখুন আর কি, স্যার সেটা এটা বলে। তো কথার কথা স্যার, জ্যাম পড়লে তো স্যার সিনারিও স্যার পুরো চেঞ্জ। না, এখন সেইটা চিন্তা করতে পারবা না। এই সমস্ত এই অ্যাস্ট্রো কোড হচ্ছে আমেরিকার হিসাবে তৈরি। তা এখন সেই তো ওদের ওই ওই হিসাব তৈরি, তোমার জ্যাম থাকলেও মিনিমাম ডিস্টেন্স গ্যাপ রেখে দাঁড়াইতে হবে আর কি। এটা হচ্ছে এই রুলস আর কি। হ্যাঁ, এখন ওরা তো ওদের রুলস, ওদের যেটা রুলস সেই অনুযায়ী ওরা কোড বানাবে। ওরা তো আর বাংলাদেশের হিসাব করে তো আর বানাবে না, যে বাংলাদেশে কি হয় বা মানে মানে না রুল, এই হিসাবে তো তারা কোড বানাবে না। তারা তো স্ট্যান্ডার্ড যেটা প্র্যাকটিস, সেই প্র্যাকটিস অনুযায়ী তারা কোড তৈরি করবে আর কি। এখন সমস্যা তো থাকবেই, and সেই জন্যই তো এই যে ফ্যাক্টর ট্যাক্টর গুলো কেন নিয়ে আসছে, ওই জন্যই তো, যে সমস্যা হইলেও যাতে তুমি হিসাব করো এর চাকার ওয়েট কত আসলে, 4 কিপ না? ওয়েট তো 4 কিপ, আমরা ডিজাইন করতেছি 12 কিপ, মানে অলরেডি 3 গুণ ধরে ফেলছো কিন্তু। হ্যাঁ, তো সেটাও তোমার মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা ওকে, তো তাহলে তুমি হিসাব করো যে 28 ফিটের যদি লেন্থ হয়, তো আরো 28 ফিট গ্যাপ রাখতে হবে আর কি। মানে একটা গাড়ির সমপরিমাণ জায়গা গ্যাপ রাখতে হবে, এটা মিনিমাম। জ্যামে দাঁড়াইলেও ওই পরিমাণ গ্যাপে দাঁড়াইতে হবে। তো তাহলে এখন যদি 28 আর 28 হয়, তাহলে কত হচ্ছে? 56 ফিট হয়ে যাচ্ছে না? তাহলে 56 জি ফিট, স্যার। 56 ফিট যদি হয়ে যায়, তাহলে এই আমার ব্রিজটা 50 ফিটের, তাহলে কি একটার বেশি গাড়ি আসবে নাকি এট এ টাইম? না স্যার একটাই। একটাই আসবে, একটার বেশি আসবে না। হ্যাঁ, তাহলে এই জন্য একটা গাড়ি দিয়ে করলেই হয়ে যাবে এখানে, এইটা হচ্ছে ব্যাপার। এন্ড এটা যদি লম্বা হইতো আরো, এটা 50 না, এটা 150 ফিট, 200 ফিট, বা হচ্ছে ডেক গার্ডার তো 150-200 বেশি হবেও না, ওরকমই আর কি। ধরো 150 ফিট বা 200 ফিট, ঠিক আছে। বা আদার্স টাইপের অন্যান্য ব্রিজ গুলোর কথা, ডেক গার্ডার না, ধরো আদার্স যেগুলো ব্রিজ আছে, কেবল ব্রিজ টিরিজ বা ওইগুলো ট্রাশ ব্রিজ, ওগুলো যেগুলো আছে, হ্যাঁ, ওখানে তো আরো বড় হইতে পারে, 500 ফিট স্প্যান, 600 ফিট স্প্যান, ঠিক আছে। তখন কিন্তু আবার একটা গাড়ি দিয়ে হিসাব করলে হবে না, হবে? না তখন স্যার, তখন ওখানে আগে না স্যার। অনেকগুলো গাড়ি আসতে পারে। এখন অনেকগুলো আবার কয়টা? সেটা আবার 5টা 10টা কয়টা? তো সেই জন্য তখন তারা যেটা করে, অতগুলো মানে ওইভাবে কম্বিনেশন মিলানো যায় না, ঠিক আছে। তো তখন তারা যেটা করে, তখন হচ্ছে ওরা একটা টোটাল স্প্যানের উপর একটা ইউডিএল মেরে দেয়। বুঝতে পারছি? ওই ডেড লোডে যেমন টোটালটার উপর একটা ইউডিএল ধরে দিছে না, ওইরকম ওই ধরো 500 ফিটের স্প্যান, এখন 500 ফিটে গাড়ি 8টা আসবে না 10টা আসবে না 5টা আসবে, এটা তো হিসাব করা একটু ডিফিকাল্ট আর কি। এই জন্য যখনই স্প্যানটা যখনই 60 ফিট ক্রস করে যায়, 60 ফিট ক্রস করে গেলেই তোমার হচ্ছে এই গাড়ি দিয়ে আর কাজ করা যাবে না।
তখন হচ্ছে এই টোটালটার উপর একটা হেভি একটা ইউডিএল মেরে দিতে হবে। হ্যাঁ, সেই ইউডিএলটাকে আমরা বলি লেন লোডিং, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট লেন লোডিং, এটা হচ্ছে এটার নাম ইকুইভ্যালেন্ট লেন লোডিং। এটাও আমি ক্লাসে আলোচনা করছিলাম ওই স্ট্রাকচারাল অ্যানালাইসিসে, মানে ভুলে গেছো হয়তোবা। আচ্ছা, এটা আরেকবার একটু লিখে দিই, এটা আবার একটু জানা থাকুক। স্যার ট্রেন দিয়ে একটা উদাহরণ দিছিলেন, ট্রেন দিয়ে উদাহরণ দিয়েছিলাম, ওইটা না, এটা হচ্ছে ভিন্ন। এটা হচ্ছে কোন জিনিসের স্প্যান যখন 60 ফিটের বেশি হবে, ঠিক আছে, 60 ফিটের বেশি যখন হবে, তখন আমরা আর ওই গাড়ি দিয়ে আইএল করতে যাব না। তখন আমরা যেটা করব, এই টোটাল স্প্যানের উপর আমরা হচ্ছে একটা ইউডিএল বসাই দিব। হ্যাঁ, এই ইউডিএলটার মান কত, এটা হচ্ছে প্রশ্ন। ইউডিএলটার মান হচ্ছে 640 পাউন্ড পার ফিট পার লেন, প্রতি লেনের জন্য 640 পাউন্ড ফিট। এবং এখানে একটা এডিশনাল একটা পয়েন্ট লোড ধরতে হবে। হ্যাঁ, সেই পয়েন্ট লোডটা কত, সেটা হচ্ছে 26 কিপ হচ্ছে শিয়ারের জন্য, আর 18 কিপ হচ্ছে মোমেন্টের জন্য। স্যার এই 640 কি ফিক্সড নাকি স্যার Fixed. লেন্থ আর ওয়াইড এর উপর ভ্যারি করে? এটা এইচএস 20 এর জন্য, এইচএস 20 এর ইকুইভ্যালেন্ট। আবার বুঝছি স্যার, এইচএস বুঝছি। এইচএস 15 হলে আবার ওইটাকে 3/4 রেশিও করে 640 এর 3/4 মানে 480 হবে তখন। আবার এই 26 কিপ 18 কিপ এগুলোও 3/4 রেশিও হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কি বলতেছি, এইটাকে আমরা বলতেছি ইকুইভ্যালেন্ট লেন লোডিং। ইকুইভ্যালেন্ট লেন লোডিং, বুঝাইতে পারছি? এটা 93 সালের কোডে আসছে। আমরা তো এই এইচএস গাড়ির কথা 44 সালের কোড, 1944 এর কোড, সেটা আমরা জানি। কিন্তু এই ইকুইভ্যালেন্ট লেন লোডিং এর যে কনসেপ্টটা, এইটা হচ্ছে 1993 এর কোডে এটা আসছে আর কি, ঠিক আছে, অ্যাস্টোর যে কোড। তো তাহলে তোমার এটা এইভাবে কাজটা করবা। এখন এই যে তোমাকে এই দুইটা ইউডিএলটা তো বুঝছো, ইউডিএল ধরে তোমার একটা এসএফডিবিএমডি আঁকতে হবে। এখানে আইএল এর কোনো কাজ নাই, আইএল দরকারই নেই। এটা জাস্ট ইউডিএল দিয়ে কি করবা বলো, এসএফডিবিএমডি আঁকবা। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কিনা? জি স্যার। এসএফডিবিএমডি আঁকবা। এখন জি সেই স্যার, এসএফডিবিএমডি দিয়ে তুমি হচ্ছে যে 0 ফিটে তোমার শিয়ার কত, 5 ফিটে কত, 10 ফিটে কত, এটা হিসাব তো করতে, ডেড লোডের মতো সেম ওইভাবে হিসাব করবা আর কি। তো কিন্তু ঘটনা হচ্ছে এখানে একটা পয়েন্ট লোড দেখা যাচ্ছে যে শিয়ারে 26 কিপ আর মোমেন্টে 18 কিপ। পয়েন্ট লোডটাকে কিভাবে ইউজ করব, এটা হচ্ছে প্রশ্ন। তো পয়েন্ট লোডটা ইউজ করার ব্যাপার হচ্ছে, যখন যেই সেকশনের শিয়ার বা মোমেন্ট হিসাব করবা, তখন ওই সেকশনে ওই পয়েন্ট লোডটা বসাই নিবা, তারপরে এটা হিসাব করবা আর কি। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার আমি যেটা বলতে চাচ্ছি? স্যার আরেকবার একটু বলেন। এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যখন যেই সেকশনের শিয়ার বা মোমেন্ট হিসাব করবা, তখন সেই সেকশনের উপর এই পয়েন্ট লোডটা বসাই নিবা। তো ধরো প্রথমে আমরা হচ্ছে এই 5 ফিট দূরে, ঠিক আছে, 5 ফিট দূরে যে একটা সেকশন আছে আমাদের, সেকশন নাম্বার কত, 2 মনে হয়, সেকশন 2। হুম, ওই জি স্যার। সেকশন, ওই সেকশন 2 তে হচ্ছে আমরা শিয়ার মোমেন্ট জানতে চাচ্ছি, ঠিক আছে। তো তখন আমরা যেটা করব, এই যে পয়েন্ট লোডটা যেটা আছে আর কি, এই পয়েন্ট লোডটাকে আমরা ওই 5 ফিট দূরে ওইখানে স্থাপন করব, ঠিক আছে। তাহলে এটা হবে 5 ফিট আর এটা হবে 45 ফিট। এই জায়গাটাতে আমরা হচ্ছে এটাকে স্থাপন করব, ঠিক আছে। এখন এই তাহলে ওই যে 5 ফিট দূরে যদি এখন স্থাপন করি, ওই যখন শিয়ারের হিসাবটা করব, তখন হচ্ছে ওই 26 কি বসায় হিসাব করব। তো তখন শিয়ারের ডায়াগ্রাম এইখানে রিঅ্যাকশনটা হঠাৎ বেড়ে, এখানে যেহেতু এটা ইউডিএল তো আছেই, আবার তার সাথে একটা পয়েন্ট লোডও আছে, তো তখন হচ্ছে শিয়ার ডায়াগ্রামটা অনেকটা এইরকম কিছু একটা হবে আর কি, এরকম কিছু একটা হবে আর কি। বুঝাইতে পারলাম? ওই পয়েন্ট লোডটা থাকার জি, কারণে, ঠিক আছে। আবার একইভাবে ওই মোমেন্টে যখন করবা, সেখানেও ওখানে একটা সাডেন একটা পাবা আর কি, পিক পাবা। তো দেখা যাবে কি যে এই যে ওই পয়েন্ট লোডটা থাকার কারণে এই পয়েন্টে শিয়ারের মানটা অনেক মানে বেশি বেশি আসবে আর কি। তো এইখানে এই যে শিয়ারটা যেটা পাচ্ছি, এই শিয়ার ধরে হচ্ছে আমি ডিজাইনটা করব, এটি হবে আমার ডিজাইন শিয়ার। আবার হচ্ছে আমি যখন 10 ফিটের জন্য যখন বের করব 10 ফিট, তখন আবার কি করব বলো? তখন এটা 10 কি করব? ফিটের পয়েন্ট বসাবো, ওই পয়েন্ট ইউডিএলটা তো থাকবেই, কিন্তু এই পয়েন্ট লোডটাকে তখন 10 ফিট দূরে নিয়ে বসাই দেবো। হ্যাঁ, এখন সেইটার জন্য আগের এসএফডি দিয়ে কিন্তু হবে না, ওখানে আবার নতুন নতুন আরেকটা এসএফডি আঁকতে হবে, ঠিক আছে। তখন এই এসএফডি বাতিল, এটা দিয়ে আর হবে না, ঠিক আছে। ওখানে আবার হচ্ছে ওখানে তোমার আবার হচ্ছে যে নতুন আরেকটা এসএফডি আঁকতে হবে। তাহলে সেই নতুন আরেকটা এসএফডি আঁকলে সেইটা দিয়ে তখন হচ্ছে আবার ওখানে তুমি ওই 10 ফিটের শিয়ার কত পাইছো সেইটা হচ্ছে তখন তোমার ইউজ করবা। এইভাবে এসএফডিবিএমডির সাহায্যে ওখানে লাইভ লোডটাকে হিসাব করা হয়।
এইটা হচ্ছে কখন, যখন স্প্যানটা 60 ফিটের বেশি হবে। বুঝাইতে পারলাম কিনা? তখন আর গাড়ি দিয়ে হিসাব হবে না। ক্লিয়ার? জি স্যার। ওকে। তো তাহলে আমি এখানে কি করব এখন? এই ম্যাথে কি করব বলো? এখানে তো 60 ফিটের বেশি না। বলো স্যার 60 ফিটের বেশি দিয়ে দেন, ওইটাই তো সহজ ছিল বেশি। এতগুলো আইএল করে কেডা? জি স্যার, স্যার এটা আইএল তাহলে এখন ওইটা বলে তো লাভ নাই, এখন আইএল করবা। তাহলে এইভাবে স্যার 6টা শর্টকাট কোনো রুল নেই? শর্টকাট টর্টকাট নাই 6টা কোনো। আমি যেটা বলতেছি সেটা শোনো, 6টা আইএল আঁকবা। আইএল তো ওই 3টা তো এঁকে দিছি, আর 3টা আঁকবা। 6টা আইএল আঁকলা। ওকে। আঁকার পরে এখন মুভিং লোডের হিসাবটা কি সেটা শোনো। মুভিং লোডে শিয়ারের যে হিসাবটা ছিল, ঠিক আছে, আমি এই শিয়ার মোমেন্টটা বুঝাই আজকে শেষ মানে হয়তো আর বেশি আজকে আচ্ছা 9:19 বাজে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি এগুলো এই পর্যন্ত শেষ করি অন্তত, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এখন তুমি দেখো যে এই আমাদের মুভিং লোডের হিসাবটা কিভাবে করব সেটা একটু আমি তোমাদেরকে বলতেছি, শোনো। সেটা হচ্ছে যে আমরা এর আগে যখন শিখছিলাম আর কি, শিয়ার বা মোমেন্টের হিসাবটা শিখছিলাম, আমরা পরিবর্তন হিসাব করতাম প্রথমে, ডেল্টা ভি বা ডেল্টা এম, পরিবর্তন মানে পরিবর্তনটা হিসাব করতাম। তো দেখা যাচ্ছে পরিবর্তন প্রথমে পজিটিভ আসে, পজিটিভ পজিটিভ, হঠাৎ করে এক সময় নেগেটিভ চলে আসে। যখন নেগেটিভ চলে আসলো ওইটা হচ্ছে ম্যাক্সিমাম কন্ডিশন। ওইখানে আমরা প্রসেসটা স্টপ করব এবং ওই ম্যাক্সিমাম কন্ডিশন কত নম্বর গাড়ির জন্য, কত নম্বর চাকার জন্য ওইটা ম্যাক্সিমামটা পাওয়া যাচ্ছে, সেইভাবে তখন সেই ওরিয়েন্টেশনে চাকাগুলো সাজানো হয়। সাজায়ে তারপর হচ্ছে যে ফাইনালি লোড ইনটু অর্ডিনেট, লোড ইনটু অর্ডিনেট, ওইভাবে হিসাব করে করে ম্যাক্সিমাম শিয়ারটা বের করা হয়। এইটা ছিল হচ্ছে আমাদের কনভেনশনাল প্রসেস। তো এখন এইখানে ওইটা ছিল অনেকগুলো চাকা থাকলে, 10টা চাকা 15টা চাকা, অনেকগুলো চাকা থাকলে তখন হচ্ছে ওইভাবে পরিবর্তন হিসাব করতে হয়। কারণ আমি জানি না যে আসলে কত নম্বর চাকার জন্য আমি জানি না কিন্তু যে এটা কি ম্যাক্সিমামটা কি 1 নম্বর চাকায় আসবে, না 2 নম্বর চাকায় আসবে, না 3 নম্বরে আসবে, না 4 নম্বর, আমি এটা জানি না, আই ডোন্ট নো। সেই জন্য হচ্ছে ওইখানে ওইভাবে আমরা প্রসেসটা করি আর কি। কিন্তু এখন এইখানে তো অসংখ্য চাকা না, এখানে চাকা মাত্র কয়টা? 3টা। চাকা কয়টা? চাকা কয়টা বলো? এখানে চাকা কতগুলা? 3টা। যদি 3টা যদি চাকা হয় তাহলে 3টা চাকা দেখলেই বলে দেওয়া যায় যে কোন চাকার কারণে ম্যাক্সিমাম শেয়ার আসবে। হ্যাঁ, এটা দেখলেই বলে দেয়। এটা তোমার ওই পরিবর্তন হিসাব করে তারপরে ওই ফাইনালটা বের করার দরকার নেই। তুমি একবারে ডিরেক্ট ফাইনালটা বের করবা, পারবা কিনা বলো? এখানে ওই যে পরিবর্তন কোনো চেক টেক দরকার নাই, ডিরেক্ট একবারে ফাইনালটা বের করে ফেলবা জাস্ট বসায়ে। হ্যাঁ, এইটা পারবা কিনা বলো? জি স্যার, করা যাবে। এইটা হচ্ছে এখন তোমার সিক্স সেন্স কাজে জি লাগাইতে স্যার। হবে। এইখানে হচ্ছে এখন তোমার এই ডায়াগ্রাম অনুযায়ী সিক্স সেন্স কাজে লাগাবা যে চাকাটাকে কোন ওরিয়েন্টেশনে বসাইলে এটা ম্যাক্সিমামটা আসবে, সেটা এখন তুমি চিন্তা করবা। তাহলে চেষ্টা করবা সবসময় এই অর্ডিনেটটা যেখানে বেশি মানে বড়, সেইখানে সবসময় ভারী চাকাগুলোকে রাখার চেষ্টা করবা। কারণ ভারী চাকার সাথে ওই বড় মানটা গুণ হয়ে ওইটা একটা বেশি মান চলে আসে। বুঝতে পারলাম? জি মানে স্যার। তোমাকে চেষ্টা এটা এমন ভাবে চিন্তা করতে হবে যাতে এটা ম্যাক্সিমাইজ করা যায়, এইভাবে তোমার এটা চিন্তা করতে হবে। তো তাহলে এখন তুমি চিন্তা করো, আমার 3টা চাকা ছিল, আমি জাস্ট এই 3টা দিয়েই বুঝাই দিচ্ছি, বাকিগুলো তোমরা করে নিবা আর কি। ওকে, এখন 3টা চাকা ছিল, 3টা চাকার আমার 12.5 50 50, তাহলে 12.5 কিপ, এইটা 50 কিপ, এইটা 50 কিপ। তাহলে এখন আমি বিভিন্ন এটা নাম্বারিং করে দিই। এটা ধরো 1 নাম্বার, এরপরেরটা 2 নাম্বার চাকা, আর লাস্টেরটা হচ্ছে 3 নাম্বার চাকা। আচ্ছা, এখন আমি কোন ওরিয়েন্টেশনে সাজাবো? তাহলে আমি একটা ওরিয়েন্টেশন এরকম হইতে পারে 1 2 3, আর একটা ওরিয়েন্টেশন কিরকম হইতে পারে 3 2 1। এখন তুমি আমাকে বলো কোন ওরিয়েন্টেশনে বেশি বেশি শেয়ার আসবে বলো? 3 2 1। 3 2 1। তাহলে এই যে দেখেই বুঝে ফেলতেছো, তাই না? 1 2 3 যদি দেই তাহলে 1 নম্বরে তো ওয়েট কম, 12.5 কিপ, ঠিক আছে, কিন্তু 1 নম্বরে আবার অর্ডিনেটের মানটা বেশি। তাহলে আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি ভারী চাকাগুলোকে এই বেশি অর্ডিনেটে রাখতে চাচ্ছি। তাহলে আমি অবশ্যই 1 2 3 রাখবো না, 1 2 3 কম্বিনেশনটা এখানে বাদ। আচ্ছা, তাহলে এই 1 2 3 কম্বিনেশনটা এখানে কম্বিনেশন আরো অনেক কিছুই করা যাইতো। আমি এরকমও করতে পারতাম যে 1 নম্বর চাকাটা পড়ে গেছে, 2 নম্বর আর 3 নম্বর আছে, তাও তো করা যাইতো। করা যাইতো না? এরকমও তো একটা হইতে পারে কম্বিনেশন, পারে কিনা বলো? যে 1 নম্বরটা পড়ে গেছে, শুধু 2 আর 3 আছে, জি স্যার, এরকম হইতে আছে। পারে, কিন্তু তাতে লাভ নাই। তাহলে 2টা চাকা দিয়ে হিসাব করলে যা পাবো, আর 3টা যদি রাখতে পারি তাহলে তো আরো বেশি পাবো স্বাভাবিকভাবে, ঠিক আছে? তাহলে ওই 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 ধরনের কম্বিনেশন করে এখানে আসলে কোনো লাভ হবে না। তাহলে এইটা একটু চিন্তা করতে হবে তোমাকে। হ্যাঁ, এটা চিন্তা যদি না করতে পারো তাহলে তো সমস্যা নাই। তখন যে ধর মনে করো দুইটার ভিতর তুমি কনফিউজ, বুঝতেছো না যে দুইটার ভিতর কোনটাই ম্যাক্সিমাম আসবে, বুঝতেছো না, তাহলে 2টা দিয়েই একটু হিসাব করে বের করো।
ঠিক আছে? যে ধরো তুমি বুঝতেছো না যে 1 2 3 এ বেশি আসবে না 3 2 1 এ বেশি আসবে, বুঝতেছো না। তাহলে কি করবা? তখন হচ্ছে ওই 1 2 3 দিয়ে একটা হিসাব করো যে লোড ইনটু অর্ডিনেট প্লাস লোড ইনটু অর্ডিনেট, এইভাবে হিসাব করো। আবার 3 2 1 বসাও, সেটা দিয়ে আরেকবার হিসাব করো। তাহলে এই দুইটার মধ্যে যেটা বেশি হবে সেটাই অ্যান্সার হবে। বুঝাইতে পারলাম কিনা? জি স্যার। মানে আমার কথাটা হচ্ছে ওই যে এর আগে যে ডেল্টা ভি পরিবর্তন হিসাব করতাম, ওই জিনিসটা হিসাব করার কোনো দরকার নাই। ডিরেক্ট আমরা সরাসরি শিয়ারটা হিসাব করব চাকা বসায়। এইটা হচ্ছে আমার মেসেজ। এটা বুঝা গেছে না কোনো কোশ্চেন আছে বলো? যা বললাম শিয়ার বের করার প্রসেস বুঝছো? স্যার আরেকবার একটু রিপিট করেন। তুমি কি বুঝছো সেটাকে বলো। কি বুঝা গেছে সেটা একটু বলো। স্যার শেষ পর্যন্ত এটা মানে সর্বোচ্চ এটা তো বুঝছি যে হচ্ছে 3 নাম্বার চাকায় এখানে মানে বড় লোডের চাকাটা আপনার হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটে রাখলে ওটা ইয়া হবে, মানে ম্যাক্সিমাম শেয়ার দিবে। তারপরে স্যার একটু ভুলাই গেছে। মানে আমরা এর আগে যখন এই কনভেনশনাল মেথডে যখন শিখেছিলাম তখন তো ওই যে ডেল্টা ভি দিয়ে শিখেছিলাম, যে জি প্রথমে স্যার। পরিবর্তন হিসাব করতাম, তারপর ফাইনালি হচ্ছে ভিম্যাক্স হিসাব করতাম, তাই না? তো আমি এখানে যেটা বলতে চাচ্ছি এই ডেল্টা ভিটি এগুলো হিসাব করার কোনো দরকার নাই, আমি এটাই বলতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি সরাসরি আমরা ভিম্যাক্সটা হিসাব করব। হ্যাঁ, এখন তোমার মাঝে মধ্যে কনফিউশন লাগতে পারে, হয়তো তুমি ওরিয়েন্টেশনটা নাও বুঝতে পারো, তোমার মনে হইতে পারে যে এটা 1 2 3 ম্যাক্সিমাম হইতে পারে, এটা মনে হচ্ছে। আবার আরেকবার মনে হচ্ছে 3 2 1 হইতে পারে, তুমি বুঝতে পারতেছো না আসলে। হ্যাঁ, তুমি মানে এটা আইডিয়া করতে পারতেছো না যে কোনটাতে ম্যাক্সিমাম হবে, সেটা বুঝতে পারতেছো না। তখন কি করবা? তখন হচ্ছে ওই ভিম্যাক্সটা যে হিসাব করি, এটা কিভাবে হিসাব করি বলো? লোড ইনটু অর্ডিনেট, ওইভাবে গুণ করে করে হিসাব করি না? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, লোডের যেমন এখানে 1 নম্বরটাতে কি হবে 12.5 কিপ ইনটু 1, আবার 2 নম্বরটাতে কি হবে 50 কিপ ইনটু এইখানকার যা অর্ডিনেট, আবার 3 নম্বরটাতে কি হবে 50 কিপ ইনটু এইখানকার যা অর্ডিনেট। এভাবে হিসাব করি আমরা। এই যে লোড ইনটু অর্ডিনেটের যে হিসাবটা, এই জিনিসটাই তখন দুইটার জন্য করবা। একবার 3 2 1 দিয়ে করবা, আরেকবার 1 2 3 দিয়ে করবা। তো দুইটার মধ্যে যেটা বেশি পাবা সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তো তুমি বুঝে গেলা যে কোনটাতে বেশি। তাহলে যদি বুঝতে না পারো তখন এইভাবে করবা আর কি। ক্লিয়ার? মানে তখন স্যার দুই এই জায়গায় এডিশনাল একটা প্রশ্ন আছে। বলো। এই জায়গায় এটা তো আমি 1 নাম্বার সেগমেন্ট, এরপরে 2 নাম্বার, 3 নাম্বার, হ্যাঁ, এভাবে প্রত্যেকটা সেগমেন্টের জন্যই বের করব না শেয়ার? প্রত্যেকটা, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটার জন্য বের করবা। তো ওইটাই তো বললাম যে এখন কোন সেগমেন্টে যে কোনটাতে ম্যাক্সিমাম হবে সেটা তোমার আইডিয়া করে করতে হবে। মানে স্যার আমি এই 5টা বা 6টা যখন বের করব, বের করার পর এর মধ্যে যেটা ম্যাক্সিমাম ওইটার শেয়ার ধরে কাজ করব? না না, প্রতিটা আলাদা আলাদা। আমরা 6টা সেকশনের জন্য 6টা ডিজাইন ও আলাদা আলাদা 6টার ডিজাইন জন্য করব। 6টা। হ্যাঁ, 6টা আরসিসি ডিজাইন এখানে, 6টা স্টিরাপ ডিজাইন, 6টা মেইন এনফোর্সমেন্ট ডিজাইন। এটা হচ্ছে ব্যাপার। তো তাহলে তাহলে মোটামুটি কথা মনে হয় ক্লিয়ার, আমি যেটা বুঝাইতে চাইছি আর কি, মেসেজ ক্লিয়ার। তো সেটা হচ্ছে তোমাকে ম্যাক্সিমাইজ করতে হবে, সেটা যে ওরিয়েন্টেশনে আসুক। প্রথমটা তো 3 2 1 বুঝাই যাচ্ছে, পরেরটাও হয়তো 3 2 1 হবে। হ্যাঁ, এখন যখন মাঝামাঝি যখন চলে আসবে, হ্যাঁ যখন মাঝামাঝি চলে যাবে, এটা হয়তো তখন মাঝের দিকে যখন যাবে তখন কেমন হবে? তখন হচ্ছে যে ধরো 6 নম্বর যে সেকশনটা সেটা কেমন হবে? সেটা একদম মিডে থাকবে, সেটা হচ্ছে 0.5 0.5 হবে। ঠিক আছে, তাহলে সেই তখন কি হবে বলো? এটা মাইনাস এটা প্লাস, কিভাবে বসাবো বলো দেই? 25 ফিট 25 ফিট। এখন তুমি যদি ধরো এই কিছু এই বামে রাখলা কিছু ডানে রাখলা, এরকম করলে কি ম্যাক্সিমাম পাবা? না কিছু স্যার, পাবা না, কারণ কি? কারণটা কি একদিকে বলো দেই? বেশি চলে আসবে। কারণ নেগেটিভ এক- মাইনাস আছে না, মাইনাস কমে যাবে তো আবার। তাহলে ওই সব এটাও 3 2 1 হবে। তাহলে হিসাব কিন্তু সহজ, 6টা সেকশনেই কিন্তু আলটিমেটলি ওই 3 2 1 দিয়েই কিন্তু হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, জি স্যার, হিসাব আচ্ছা তো তাই আচ্ছা, ওকে। দেখাইতেছে। এখন সেটা শিয়ারের ঠিক আছে পার পাইলা, ওকে সমস্যা। এখন আসো মোমেন্টে আসি, দেখো মোমেন্টে কি হয়। স্যার আজকে এ পর্যন্ত আমি রাখেন স্যার, মোমেন্টটা এটা দেখাই শেষ তাই করব। হ্যাঁ, মোমেন্টটা দেখাই শেষ করব আমি, কারণ এই এতটুকু পর্যন্তই তোমার কাজ থাকবে। লাইভ লোড শেয়ার ডেড লোডটা তো দেখাইলামই, এই পর্যন্ত বের করবা। আর হচ্ছে এখানে লাইভ লোডের শেয়ার এবং মোমেন্ট বের করবা 6টা। আচ্ছা, তাহলে শেয়ারটা ডান। এখন হচ্ছে মোমেন্টেডটা দেখো, একই একই সিস্টেমে। এটা আমি শিখাবো না, তুমি অলরেডি পারো, স্ট্রাকচারাল অ্যানালাইসিসে শিখাইছি মোমেন্ট ক্যালকুলেশন। তাহলে মোমেন্টের ক্ষেত্রে একইভাবে আঁকবা যে 1 নম্বর সেকশনে মোমেন্ট কি হবে বলো দেই? 1 নম্বর সেকশনটা কি সাপোর্টের উপর, এবং সেটা আবার এক্সটেরিয়র সাপোর্ট, পিন সাপোর্ট। মোমেন্ট কত হবে?
পিন সাপোর্টের উপর এক্সটেরিয়র সাপোর্ট হলে মোমেন্ট কত হয়? স্যার 0 স্যার। মোমেন্ট জিরো হয়। হ্যাঁ, মোমেন্ট জিরো হয়। এবার একটু যদি হালকা যদি একটু রাইটে যাই তাহলে কি হয়? তাও জিরো। রাইটে গেলে তাও জিরো। শেয়ারের মতো না। হ্যাঁ তাও 0 হ্যাঁ। জিরো, হ্যাঁ, এটা জিরো। তাহলে এই যে 1 নম্বর হয়ে গেছে অ্যান্সার। এটার মোমেন্ট কত বলো? জিরো। একটা হয়ে গেছে কিন্তু। 2 নম্বরে আসো। 2 নাম্বার 5 ফিট দূরে। তাহলে 5 ফিট দূরে কেমন হবে মোমেন্ট? এরকম হবে না? জি স্যার। 5 আর হচ্ছে 45। তাহলে এটা হচ্ছে AB খুব বাই A প্লাস B। নস্টালজিয়া নাকি? 5 ইনটু 45 ডিভাইডেড বাই 5 প্লাস 45 কত? কত আসে এখানে? 4.5 তাহলে 4.5 আসলে এইটা হচ্ছে মোমেন্ট। এখন তুমি চাকা বসাবা এখানে। একইভাবে 3 4 5 6 নাম্বারটা করবা। আমি 6 নাম্বারটায় যাই, একদম মাঝখানেরটা যেটা। 6 নাম্বারটা হচ্ছে এরকম মিডলে আসবে। এটা হচ্ছে 25 ফিট করে আসবে। এখানেও কিছু একটা মান পাবা আর কি, ঠিক আছে? কিছু একটা পাইলা। এখন এইখানে চিন্তা করো দেই গাড়িটা কিভাবে বসানো যায়? ম্যাক্সিমাইজ করতে হবে। বলো কিভাবে বসানো যায়? 2 নাম্বারে কিভাবে বসানো যায়? 2 নম্বরে স্যার যেদিকে বেশি আছে ওইদিকে তাহলে 3 বসাবো। 2 1 দিলেই বেশি আসা উচিত নাকি? হ্যাঁ আমি যদি অন্যভাবে যদি চিন্তা করি, যে মনে করো এইখানে 2 দিলাম, এইখানে 3 দিলাম, 1 নম্বর তখন দেখা যায় বাইরে পড়ে যাবে, তাই কিনা? 14 ফিট নাই তো। জি স্যার। 14 ফিট তাহলে একটা চাকা বাদ, 2টা চাকা দিয়ে হিসাব করলে যা পাবো 3টায় নিশ্চয়ই তার চেয়ে বেশি পাবো। তাহলে এটা বুঝাই যাচ্ছে কি হবে। কিন্তু এই মিডলেরটা যদি দেখো, মিডলে কি হবে বলো? মিডলে যদি 3 2 1 দাও, এটা কিন্তু আর হবে না। হবে? এইটাতে ম্যাক্সিমাম পাবা না। 2 নাম্বারটা মিডিলে হবে না? এক্স্যাক্টলি। তাহলে এখানে তোমার যদি ম্যাক্সিমাইজ করতে হয়, তাহলে হচ্ছে এখানে তোমার 1 2 3 3 2 1 যে কোনোটাই করতে পারো, কারণ দুই দিকে সমান সমান। 1 2টাকে মাঝখানে রাখতে হবে, 3টাকে এখানে রাখতে হবে। তখন কিন্তু এই যে বড় বড় অর্ডিনেট গুলো পাবা। কিন্তু তুমি যদি এইখানে কোনো কিছু রাখতা, তাহলে এইটা অর্ডিনেটটা ছোট ছোট আসতো আর কি। আমি সেটা চাচ্ছি না, আমি বড় বড় অর্ডিনেট গুলো নিতে চাচ্ছি। 2টাকে মাঝে রাখবো, 1 আর 3 যে কোনো দিকে দিতে পারি, সমস্যার কিছু নাই। যেহেতু দুইটাই 14 ফিট করে, তাহলে আমার অর্ডিনেট দুইটাই সেম আসবে। স্যার এই ক্ষেত্রে তো 1 আর 3 এর ওয়েট তো স্যার সেম না। সেম এই না, ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে ডিসটেন্স তো সেম, দুই দিকেই 14 ফিট। জি স্যার, তাহলে ডিসটেন্স সেম। তাহলে অর্ডিনেট গুলো সেম। তা তুমি 3 1 রাখলেও যা আসবে, আর 1 3 রাখলেও একই আনসার আসবে। সিমেট্রিক আর কি জিনিসটা, ঠিক আছে? কিন্তু এটা মিডলের ক্ষেত্রে। কিন্তু আবার এই ইসের ক্ষেত্রে যদি এটা যদি ধরো ওই 5 নম্বর সেকশন হইতো, 5 নম্বর সেকশন কিন্তু মিডলে না। আচ্ছা, 5 নম্বর সেকশনে কেমন হইতো? তখন হতো 20 ফিট আর 30 ফিট। এদিকে 20 ফিট আর এদিকে 30 ফিট। হ্যাঁ, তখন আবার দেখবা যে এই যে এটা তখন হচ্ছে যে তখন কিভাবে রাখা যায়। হ্যাঁ, তখন কিন্তু এই যে তুমি যদি 1 এই পাশে রাখো, 3 এই পাশে রাখো, তাহলে দুইটার অর্ডিনেট কিন্তু সেম কিন্তু পাবা না। এটা মাথায় রাখো। হ্যাঁ, এইখানে যদি 2 মাঝে রাখো, 1 এ অর্ডিনেট যা পাবা 3 এ কিন্তু তাই পাবা না। তাহলে কোনটায় বেশি পাবা সেইভাবে চিন্তা করতে হবে। এইটা তোমাদের কাজ। এটা আমি দেখাবো না। এটা তোমরা চিন্তা ভাবনা করে, ঠিক আছে, কিভাবে ম্যাক্সিমাইজ করা যায় সেটা কিন্তু চিন্তা স্যার এই করো। জায়গায় কথা আছে স্যার। বলো। এই যে কথা হচ্ছে যদি আমি 30 ফিটের দিকেই রাখি, হুম। এই 30 ফিটের এইদিকে তো আমার ডিসটেন্স বেড়ে যাচ্ছে। তাহলে তো আলটিমেটলি অর্ডিনেট এখন আবার দেখো, এখন আরো কথা আছে এখানে। এখন এই দুই পাশে 2টা রাখলে বেশি হবে নাকি একদিকে 3টা রাখলে বেশি হবে? ওইটাই তো স্যার, ওইটাই বলতেছিলাম। তাহলে এখন একদিকে 3টা রাখলে বেশি হবে কিনা সেটা বোঝার উপর আছে। এই অর্ডিনেট গুলোকে কম্পেয়ার করতে হবে। এই অর্ডিনেট আর এই অর্ডিনেট দুইটাকে কম্পেয়ার করবা কোনটা বেশি। তাহলে স্যার যেটা এটা কি যদি ঐকিক ধরেন নিয়মে বের যদি করতে 20 হবে না ফিটের স্যার? দিকে থাকে, হ্যাঁ, ঐকিক নিয়ম দিয়ে বের করবা। বের করে অর্ডিনেটটা মানে দেখবা যে এই যে অর্ডিনেট, এই অর্ডিনেট গুলোর মধ্যে কোনটা বেশি, যেটা বেশি সেইভাবে ওরিয়েন্টেশনটা সেট করার চেষ্টা করবা। তাহলে এটাই তোমাদের বাসার কাজ। তোমরা এটা ব্রেনস্টর্মিং করবা, এটা আমি দেখাচ্ছি না। তাহলে এইভাবে করে টোটাল 6টা সেকশনের শেয়ার, 6টা সেকশনের মুভমেন্ট এই পর্যন্ত নেক্সট ক্লাসে নিয়ে আসবো আর কি। দেন হচ্ছে আমরা আরসিসি ডিজাইনটা দেখা, যেহেতু শেয়ার মুভমেন্ট হয়ে গেছে, বাকি কাজ এইটুকু হচ্ছে আমার মানে স্ট্রাকচারের কাজ ছিল, চিন্তা ভাবনা করা, লোড মোড এগুলো ক্যালকুলেশন করা। এরপর বাকি কাজ হচ্ছে 1 2 জাস্ট আরসিসি ফর্মুলায় ফেলাবা, ডিজাইন হয়ে যাবে, শেষ। আর ডিটেইলিং করে দিবা, শেষ। তাহলে আজকে স্যার গাড়ির দৈর্ঘ্যটা কি স্যার 14 14 28 14 ফিট 14 দিছিলেন 28 নাকি ধরবা। স্যার হ্যাঁ, 30 ফিট? না 14 14 ধরবা, 14 14 28 ফিট।
মানে এখানে গাড়ির দৈর্ঘ্য তো ফিক্সড, এটা তো অ্যাস্ট্রো ফিক্স করে দিয়েছে তোমাকে যে একটা লেন্থ, একটা হচ্ছে 14 ফিট আর আরেকটা হচ্ছে 14 থেকে 30 ভেরি করবে। তা আমরা ম্যাক্সিমাইজ এফেক্টটা চাচ্ছি, ম্যাক্সিমাম এফেক্টটা চাচ্ছি, তা আমরা ছোট ছোট দৈর্ঘ্য ধরবো, 14 ফিট ধরবো, তাহলে ম্যাক্সিমাম এফেক্টটা আসবে আর কি। ঠিক আছে, এই আর কি। তো ঠিক আছে, তাহলে আমার মনে হয় আজকে অনেক হইলো। এটা আমি পাঠাই দিচ্ছি। স্লাইডটা গ্রুপে দিয়ে দিন, বুঝতে পারছেন? ঠিক আছে, পাঠাই দিচ্ছি। আর হচ্ছে এই তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। ওকে।